লাইভ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাধারণত আমি সবাইকে আপনি বলে ডাকি সবাইকে, কিন্তু আজকের ক্লাসে যেহেতু যারা ক্লাস করবেন, যাদের জন্য এই ক্লাসটা, তারা আমার থেকে বয়সে বেশ ছোট, তাই সব সময় আপনি বলবো না, কিছু কিছু সময় আমি তুমিও বলবো। সো সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন বলতে পারি যে একটা বিকাল হয়ে গেছে, শুভ বিকাল বটে, এবং তার সাথে আমাদের আজকের ক্লাসটা কিন্তু প্রিপোজিশনের উপরে। এই গেল হচ্ছে ক্লাস সম্পর্কিত বৃত্তান্ত। এখন বলো তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো এবং তোমরা কেমন আছো। খুব বেশি দিন নাই, আমাদের রেজাল্ট দিয়ে দিবে। জানো তোমরা যে তোমাদের রেজাল্টটা প্রায় পাবলিশের পথে, এবং আশা রাখছি সবাই খুব ভালো রেজাল্ট করব আমরা, এবং সবাই আমাদের যেই প্রিপারেশনটা আমরা নিয়েছিলাম, যে কষ্টগুলো আমরা করেছিলাম এতদিন ধরে এসএসসি পরীক্ষার জন্য, সেই কষ্টের একটা ফল আমরা অবশ্যই পাবো, তাই না? আচ্ছা, এখন আমি অনেককে দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে, যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমিও সালাম দিয়েছিলাম, নিশ্চয়ই উত্তরটা নিয়ে নিবে। এবং তার সাথে আমি ইউটিউব এবং ফেসবুক মিলে আমি প্রচুর স্টুডেন্টকে অলরেডি দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, কিন্তু উই হ্যাভ স্টিল 5 মিনিটস, রাইট? আমাদের কাছে এখনও প্রায় 5 মিনিটের মতো সময় আছে। এই 5টা মিনিট আমরা কি করব? এই 5টা মিনিটে আমরা আসলে আলোচনা করব যে আমরা আজকে ক্লাসে কোন টপিক নিয়ে কথা বলবো, কোন কোন বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার যাত্রাপথ মানে গতিপথ অতিবাহিত হবে, এবং তোমাদের সাথে একটা ছোট্ট আড্ডা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ইন কেস যদি এখানে কেউ থেকে থাকো, আই গেস অনেকেই আছো যারা আমাকে চেনো না, তাদের জন্য আমার পরিচয়টা আগে দিয়ে নেই। ক্যাপশনেও লেখা আছে, এর আগে পেজ থেকে স্টোরিতেও দেওয়া হয়েছিল। আমার নাম হচ্ছে নাসির তামজিদ, এবং এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছি, প্রায় শেষের পথে, এবং তোমাদের সাথে আছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে ইংরেজি ক্লাস নিয়ে। তোমাদের ব্যাচের সাথে সম্ভবত এটা আমার প্রথম ক্লাস, এই কারণে এই পরিচয়টা আরও তড়িঘড়ি করে দেওয়া। আর আমার মনে হয় ক্লাসটা সবার সাপোর্টে, সবাইকে সাথে নিয়ে খুব দুর্দান্তভাবে এগিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ একটু দ্রুত কমেন্ট করে ফেলো, কে কোথা থেকে লাইভ দেখছো। গরমে কে কেমন আছো? সবাই বেশি বেশি পানি খাবা, এটা হচ্ছে ফার্স্ট থিংস ফার্স্ট। পানি না খেলে, আমিও ক্লাসের মধ্যে অনেকক্ষণ ব্রেক নিতে পারি কিছু কিছু সময় পানি খাওয়ার জন্য। দ্যাটস আ রিমাইন্ডার দ্যাট তোমাদেরও যেন মানে ডিহাইড্রেশনটা না হয়, তোমরা যেন পানিটা ঠিক মতো খাও। বিকজ দেখো কি গরমের অবস্থা, এবং এই গরমে কিন্তু আমাদের বেশ কষ্ট হচ্ছে, তাই না? এই কষ্ট থেকে বাঁচতে, নিজের শরীরকে সুস্থ রাখতে, পরিবারের সবাইকে ভালো রাখতে আমরা নিয়মিত পানি পান করব। এনিওয়ে, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে, আমরা যদি বলি কি নিয়ে ভাইয়া আপুরা, আমাদের আজকের ক্লাসটা হচ্ছে, সবাই যারা পরে জয়েন করেছে তাদেরকেও বলি, আমাদের আজকের ক্লাস হচ্ছে প্রিপোজিশনস নিয়ে, রাইট? আচ্ছা, এই প্রিপোজিশনকে আমি বারবারই যখন প্রিপোজিশন পড়াতে আসি, শুরুতেই একটা কথা বলি। আমি শুরুতেই বলে নেই যে প্রিপোজিশন মানে হচ্ছে ভাইয়া নাট বল্টু। কি জিনিস মনে রাখতে হবে? প্রিপোজিশন মানে হচ্ছে নাট বল্টু। এখন কমেন্ট বক্সে একটু ঝটপট বলে ফেলো তো, এই নাট বল্টুর কাজটা কি? নাট বল্টু দিয়ে কি করা হয় বলো? নাট বল্টু দিয়ে তোমার মাথায় প্রথমে যেটা আসার কথা সেটা হচ্ছে স্ক্রু টাইট দেওয়া হয়। মানে স্ক্রু ঢিলা থাকে যাদের, তাদের স্ক্রু টাইট দিতে হয়। কাদের স্ক্রু ঢিলা থাকে বা স্ক্রু থাকে না, যেমন ধরো ফার্নিচার, তাই না? একটা কাঠ আরেকটা কাঠের সাথে আমরা নাট বল্টু স্ক্রু দিয়ে কি করি? টাইট দিয়ে জোড়া দিয়ে রাখি। আবার ধরো কোনো একটা কিছু দেয়ালে আমি ছবি ঝুলাবো, সেখানে আমার একটা নাট বল্টু ঝুলাতে হতে পারে। আমি কোনো একটা গাড়ি বানালাম, সেখানকার গাড়ির মেশিন যেগুলো আছে, মোটর যেগুলো আছে, সেখানে আমার নাট বল্টু স্ক্রু দিয়ে টাইট দিতে হতে পারে, তাই না? তার মানে নাট বল্টুর কাজটা হচ্ছে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে টাইট দিয়ে ধরে রাখা বা কানেক্ট করা। প্রিপোজিশনের কাজটাও কিন্তু সেম। কার কার মধ্যে এরা আসলে কানেকশনটা করবে? কিসের কিসের মাঝখানে? মনে রাখতে হবে 3টা জিনিসের মাঝখানে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই 3টা জিনিসের মাঝখানে নাট বল্টুর মতো কানেকশন বা সম্পর্ক স্থাপন করে কে? খুব সহজ ভাষায় প্রিপোজিশন। একটু খেয়াল করলে বুঝবা একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি। একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা তো ছোটবেলা থেকে এটাই শিখে এসেছি যে একটা সেন্টেন্স মানেই সেখানে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে এবং অবজেক্ট থাকতে হবে, তাই না? আচ্ছা, কিন্তু এই সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টের মাঝখানে কানেকশনটা করবে কে? এরা তো ঢিলা হয়ে আছে, সাবজেক্টের সাথে, ভার্বের সাথে, অবজেক্টের সাথে। 3টার মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটা কি স্ক্রু না দিলে টাইট হবে? হবে না। নাট যুক্ত করতে হবে, বল্টু যুক্ত করতে হবে, আর এই নাট বল্টুগুলোই হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কাজটা কি? সাবজেক্ট, ভার্ব
এবং অবজেক্টের মাঝখানে একটা সম্পর্ক স্থাপন করা, যেই পার্টস অফ স্পিচ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের মাঝখানে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা বলি প্রিপোজিশন। খুব সহজ ভাষায়, রাইট? এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ তোমাকে রাস্তায় হুট করে জিজ্ঞাসা বলে, এই তুমি এদিকে আসো, তুমি গেলা, বলো তো প্রিপোজিশন কি? তুমি বলবা নাসির ভাই আমাকে শেখাই দিয়েছিলেন যে প্রিপোজিশন মানে হচ্ছে যেই পার্টস অফ স্পিচ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের মাঝখানে নাট বল্টুর মতো সম্পর্ক স্থাপন করে, রাইট? এনিওয়ে, ঠিক আছে, আশা করি আমাদের সময়টা হয়ে গেছে। ঠিক 4টা বাজে, আমরা এখন জাস্ট ডাইভ করব ক্লাসে এবং আমাদের ক্লাসটা শুরু করব। এনিওয়ে, আশা করি সবাই ভালো আছো। যারা পরবর্তীতে যুক্ত হয়েছিলে সবাইকে আবারও ক্লাসে আমন্ত্রণ। আমি একটু দেখার চেষ্টা করব আমাদের সাথে কতজন লাইভে যুক্ত আছে এখন আপাতত ফেসবুকে, একটু দেখার চেষ্টা করব, হ্যাঁ, তারপরে আমরা শুরু করব, রাইট? সো ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর স্টুডেন্ট চলে এসেছে, নাও উই ক্যান স্টার্ট। আচ্ছা, এখন আমাদের যে প্রোগ্রাম থেকে এই ক্লাসটা হচ্ছে সেই প্রোগ্রামের নামটা একবার তো না বললেই না, নাম না জেনে তো আসলে কোনো কিছুতে সাবস্ক্রাইব করা যাবে না, তাই না? নামটা আসলে কি? নামটা হচ্ছে এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্স, এবং এই কোর্সটা তোমাদের জন্য, স্পেশালি তোমাদের জন্য একেবারে ফ্রি। সো এটার জন্য দেয়ার ইজ নো মানি রিকোয়ার্ড, দেয়ার ইজ নাথিং রিকোয়ার্ড, জাস্ট ইউ হ্যাভ টু পুট ইউর নেম দেয়ার। জাস্ট নিজের নামটা লিখে, নিজের এলাকার নামটা লিখে জাস্ট আমাদের গ্রুপে জয়েন হয়ে গেলেই তোমার জন্য ক্লাসটা সম্পূর্ণ ফ্রি। শুধু ক্লাস না, এই ক্লাস না, আরও অনেক নোটস, আরও অনেক ক্লাস, সবই ফ্রি। সো আশা করি সবাই ক্লাসে জয়েন হয়ে যাব, গ্রুপে জয়েন হয়ে যাব, অ্যান্ড ফ্রি এই কোর্সটা 10 মিনিট স্কুলের পক্ষ থেকে এই ফ্রি এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সটা করে নিব। আচ্ছা, প্রিপোজিশনের একটা সংজ্ঞা, যেটা একদম বেসিক সংজ্ঞা, না জানলেই না, সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি, তাই না? এখন আমরা যেটা শিখবো এক্সট্রা, সেটা হচ্ছে গ্রামার কি বলে। গ্রামার অনুযায়ী প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে, প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড। প্রিপোজিশন হচ্ছে একটা কি? শব্দ। আ প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড হুইচ ইজ ইউজড বিফোর আ নাউন। কিসের আগে যুক্ত হয়? নাউনের আগে যুক্ত হয়। এখন ভাইয়া পুরা নাউন মানে জানি তো আমরা না, যদি কেউ ভুলে গিয়ে থাকি তার জন্য মনে করিয়ে দেই, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। আমার নামও নাউন, তোমার নামও নাউন, সবার নামই নাউন। হাতির নামও নাউন, জেব্রার নামও নাউন, সিংহের নামও নাউন, বিলাইয়ের নামও নাউন, আমার নামও নাউন, তোমার নামও নাউন, সবার নামই নাউন। ঠিক আছে? তাহলে নাউনের আগে যে বসে সে কি? প্রিপোজিশন। এনিওয়ে, আচ্ছা, তাহলে প্রিপোজিশন, নাউনের আগে যে বসে সে কি? প্রিপোজিশন বললে কিন্তু আবার একটা ভুল থেকে যায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভও হতে পারে, কিন্তু প্রিপোজিশন কখন হয় এটা আমরা ক্লাসে আস্তে আস্তে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, প্রিপোজিশন মেইনলি কোথায় বসে? বিফোর আ নাউন অথবা প্রোনাউন, কিংবা জিরান্ড অথবা নাউন ফ্রেজের আগে। এখন জিরান্ড জিনিসটা কি? সবার মনে থাকার কথা, জিরান্ড মানে হচ্ছে যখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখন সেটাকে আমরা জিরান্ড বলি। যখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তখনই সেটাকে আমরা জিরান্ড বলি, ঠিক আছে? যেমন ধরো, আমি একটা ভার্ব লিখলাম গো, এটার সাথে যদি আমি আইএনজি লাগাই দিই, গো প্লাস আইএনজি, তখন এটা কি হয়ে যাবে বলো তো? তখন এটা হয়ে যাবে হচ্ছে গোয়িং। এই গোয়িংটাই হচ্ছে একটা জিরান্ড। আবার ধরো ডুইং, এই ডুইংটাই হচ্ছে একটা জিরান্ড। তারপরে ধরো আমি যদি এখন বলি যে রাইটিং, রাইট ভার্ব প্লাস আইএনজি, রাইটিং, এটাও কি? এটা হচ্ছে জিরান্ড। তাহলে প্রিপোজিশন কোথায় কোথায় বসে? প্রথম কথা, নাউন, প্রোনাউন, জিরান্ড এবং নাউন ফ্রেজের আগে বসে। একদম সহজ একটা জিনিস, খুব সিম্পল একটা জিনিস। এখন আমরা পরবর্তীতে দেখব যে এখানে কি আছে, কাইন্ডস অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের প্রকারভেদ আমরা শিখব, ঠিক আছে? প্রিপোজিশনের কয়েকটা প্রকারভেদ আছে, খুব বেশি কঠিন কিছু না, জাস্ট একটু আমাদেরকে মনোযোগ দিতে হবে। এবং তার আগে বলে নেই, আমরা কিন্তু ক্লাসটা করছি, ক্লাসের স্লাইডটাও তোমরা পেয়ে যাবে, কিন্তু ক্লাসের মাঝখানে নোট করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ক্লাসের নোটটা ক্লাসে না করে নাও তাহলে কিন্তু পরবর্তীতে স্লাইড দেখেও তোমার লাভ হবে না। সুতরাং শুরুতেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্লাসের নোটটা ক্লাসের মধ্যেই করে নিতে হবে। তার জন্য সামনে খাতা কলম রেডি রাখতে হবে। দেখি কার কার সামনে খাতা কলম আছে, আমি কমেন্ট বক্সে দেখতে চাই। যদি থাকে তাহলে আমরা ইয়েস লিখবো, আর যার কাছে নাই সে দৌড়ে গিয়ে খাতা কলমটা নিয়ে আসবো। খাতা কলম ছাড়া কিন্তু নাসির ভাইয়া ক্লাস নেয় না, এটা হচ্ছে নাসির ভাইয়ের প্রথম রিকোয়ারমেন্ট, ঠিক আছে? সবার সামনে খাতা কলম থাকতে হবে, আমি যেটা ক্লাসে পড়াবো সেটা খুব ভালোভাবে নোট করে নিতে হবে। নোট না করলে নাসির ভাই মন খারাপ করে, কারণ নাসির ভাইয়ের যতই পড়াক নোট না করলে লাভ হবে না। নাসির ভাইয়ের নোটে বিশ্বাসী, ঠিক আছে? লেটস স্টার্ট। প্রিপোজিশনের প্রকারভেদের মধ্যে প্রথম যে প্রকারভেদ সেটার নাম হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কারা? এটাকে আমরা বাংলায় বলতে পারি মৌলিক প্রিপোজিশন। অঙ্ক করেছো তোমরা সবাই, তাই না? ম্যাথমেটিক্সের অঙ্কের ভিতরে কিন্তু একটা সংখ্যার নাম হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি জিনিস? যেই সংখ্যাটাকে আর ভাঙা যায় না, ভাঙতে ভাঙতে ওইটার আর কিছু অবশিষ্ট নাই, একেবারে মৌলিক, ওইটাকে তুমি আর ভাঙতে পারবে না। এই সিম্পল প্রিপোজিশনটাও হচ্ছে মৌলিক প্রিপোজিশন, এটাকে তুমি আর ভাঙতে পারবে না। যেমন ধরো এখানে এক্সাম্পল দেওয়া আছে, অ্যাট, বাই, উইথ,
তুমি যদি কোনোভাবে এদেরকে ভাঙতেও চাও, তুমি ভাঙতে পারবা, কিন্তু সেগুলোর কোনো অর্থ বের হবে না। যেমন ধরো, কথার কথা, তুমি যদি এই উইথটাকে ভাঙতে চাও, আলাদা করতে চাও, যেমন তুমি বললা যে ভাইয়া আমি WI একটা ভাঙলাম প্লাস TH একটা ভাঙলাম, একদিকে WI কে রাখলাম আরেকদিকে TH কে রাখলাম। এই পৃথিবীতে কেউ কি বলতে পারবে এই WI এটার অর্থ কি? সম্ভব? সম্ভব না। আবার TH এটার কোনো অর্থ আছে? নাই। তার মানে তুমি ঘাটটা একটু তেরা করে ভাঙতেই পারো, কিন্তু সেটাতে তুমি কোনো অর্থ খুঁজে পাবে না। ঠিক আছে? মৌলিক প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন হচ্ছে যেই প্রিপোজিশনটাকে ভাঙলে কোনো অর্থ হয় না, ওটাকে ভাঙাও যায় না, দরকারও নাই। আচ্ছা, তারপরের প্রিপোজিশনটা কি? এইটা হচ্ছে ডাবল প্রিপোজিশন। ভাইয়া আপুরা, এই ডাবল প্রিপোজিশনটাকে তোমরা যদি ভাঙো তাহলে দুইটা করে প্রিপোজিশন পাবা। ঠিক আছে? খুব সহজ জিনিস। এই প্রিপোজিশনটাকে ভাঙলে কয়টা প্রিপোজিশন পাওয়া যায়? দুইটা প্রিপোজিশন পাওয়া যায়। যেমন আপন, অনটু, উইদাউট। এই প্রিপোজিশনগুলোকে যদি তুমি ভাঙো, কথার কথা আমি যদি এই উইদাউটটাকে ভাঙি তাহলে এখানে আমি দুইটা প্রিপোজিশন পাবো, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে আউট। দেখো কি সুন্দরভাবে দুইটা প্রিপোজিশন হয়ে গেল, উইথ এবং আউট। তাহলে আমি যেই প্রিপোজিশনগুলোকে ভাঙলে দুইটা প্রিপোজিশন পাবো সেই প্রিপোজিশনের নাম কি? ডাবল। তাহলে এতক্ষণ পর্যন্ত দুইটা শিখলাম। যেটাকে ভাঙলে কোনো অর্থ হয় না সেটা হচ্ছে সিম্পল, আর যেটাকে ভাঙলে দুইটা প্রিপোজিশন পাওয়া যায় সেটার নাম হচ্ছে ডাবল। খুবই সিম্পল একটা জিনিস। ঠিক আছে? এরপরে আছে হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন ধরো, আগে এক্সাম্পল দেখি পরে ব্যাখ্যা করি। ঠিক আছে? দেখো তো একটু মনোযোগ দিয়ে এক্সাম্পলগুলো কি কি আছে দেখো। বাহাইন্ড, অ্যালং, বিসাইড। ঠিক আছে? বাহাইন্ড, অ্যালং, বিসাইড, এইগুলোকে ভাঙলে তুমি কি পাবা? প্রথম কথা, এগুলোকে তুমি যদি ভাঙো তাহলে একটা প্রিপোজিশন আরেকটা ভিন্ন ওয়ার্ড পাবা যেটা প্রিপোজিশন না। আমার কথা বুঝছো? তুমি যদি এই প্রিপোজিশনগুলোকে ভাঙো না তাহলে তুমি একটা প্রিপোজিশন পাবা, আরেকটা ওয়ার্ড পাবা যেটা প্রিপোজিশন না কিন্তু অর্থ আছে। যেমন এই বিহাইন্ডটাকে যদি আমি ভাঙি না, ভাইয়া আপুরা দেখো তো মনোযোগ দিয়ে, বিহাইন্ডকে ভাঙলে আমি একটা শব্দ পাবো হচ্ছে বাই, আরেকটা শব্দ পাবো হচ্ছে হাইন্ড। এই বাই হচ্ছে একটা প্রিপোজিশন আর এই হাইন্ডটা হচ্ছে একটা ডিফারেন্ট ওয়ার্ড। আবার এই বিসাইডকে ভাঙলে আমি কি পাবো? বিসাইডকে ভাঙলে আমি একটা বাই পাবো, আরেকটা পাবো হচ্ছে সাইড। তাহলে এই বাই হচ্ছে একটা প্রিপোজিশন আর সাইড হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটার অর্থ আছে কিন্তু প্রিপোজিশন হয় না। তার মানে আমরা তিনটা শিখলাম, একটা কুইক রিভিশন দিব। একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, যেটাকে ভাঙলে ভাঙা যায় না, ভাঙলে অর্থ বোঝা যায় না। আর একটা হচ্ছে ডাবল প্রিপোজিশন, যেটাকে ভাঙলে দুইটা আলাদা আলাদা প্রিপোজিশন পাওয়া যায়। আরেকটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন, যেটাকে ভাঙলে আমি একটা প্রিপোজিশন আরেকটা ভিন্ন শব্দ পাবো। ঠিক আছে? খুবই সিম্পল জিনিস, খুবই মজার জিনিস, আশা করি সবাই মজা পাচ্ছি। এইবার দেখো, এটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন কি জিনিস ভাইয়া? আমি এইটা একটু মুছে নেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে? এই দেখো ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশন মানে হচ্ছে এমন একটা শব্দগুচ্ছ। প্রথম কথা, ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, এটাকে মাথায় রাখতে হবে। কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ হয়। তাহলে ফ্রেজ প্রিপোজিশনটা কি? ফ্রেজ প্রিপোজিশন মানে হচ্ছে যখন কয়েকটা শব্দ মিলে একটা প্রিপোজিশনের কাজ করে। ফ্রেজ প্রিপোজিশন মানে হচ্ছে কয়েকটা শব্দ মিলে একটা প্রিপোজিশনের কাজ করবে। ঠিক আছে? এখন দেখো, আমি যদি দেখি ইন ফ্রন্ট অফ, এইটা তিনটা শব্দ দ্বারা গঠিত একটা শব্দগুচ্ছ এবং এইটা একটা প্রিপোজিশনের কাজ করতেছে। এখন আমাকে বলবা যে ভাইয়া আমি একটা প্রিপোজিশনের কাজ করতেছে কিনা তিনটা শব্দ মিলে একটা প্রিপোজিশনে কাজ করতেছে কিনা এটা কিভাবে বুঝবো? চেনার সবচেয়ে সহজ উপায়, সেন্টেন্সের মধ্যে তুমি যদি এমন কোনো শব্দগুচ্ছ দেখো যার আগেও প্রিপোজিশন আছে, পরেও প্রিপোজিশন আছে, মাঝখানে দুইটা বা একটা সিম্পল শব্দ আছে যেটা প্রিপোজিশন না, তখন সেটা হবে ফ্রেজ প্রিপোজিশন। প্রত্যেকটা দেখো, এই যে ইন একটা প্রিপোজিশন, মাঝখানে একটা ভিন্ন শব্দ, আবার একটা অফ। আবার তুমি এখানে দেখো অন একটা প্রিপোজিশন, মাঝখানে একটা ভিন্ন শব্দ, তারপরে একটা অফ প্রিপোজিশন। তার মানে যেই শব্দগুচ্ছের শুরু হবে প্রিপোজিশন দিয়ে, শেষও হবে প্রিপোজিশন দিয়ে এবং মাঝখানে অন্য শব্দ থাকতে পারে, সেই শব্দটাকে আমরা বলবো হচ্ছে কি? আমরা বলবো ফ্রেজ প্রিপোজিশন। বুঝতে পারছি?
খুবই সিম্পল জিনিস। যেমন ধরো আমি যদি শুরু থেকে আসি, যেটাকে ভাঙা যায় না সেটা সিম্পল, যেটাকে ভাঙলে দুইটা পাওয়া যায় সেটা ডাবল, যেটাকে ভাঙলে একটা প্রিপোজিশন পাওয়া যায়, একটা ডিফারেন্ট শব্দ পাওয়া যায় সেটা কম্পাউন্ড, আর যেইটা শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষও হয় প্রিপোজিশন দিয়ে, মাঝখানে অন্য শব্দ থাকে, সেটা কি? সেটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন, রাইট? আচ্ছা, এরপরে আমাদের অন্য পড়া শুরু। এখন আমাকে বলো এই 4 প্রকার প্রিপোজিশন আমরা বুঝতে পারছি কিনা। যদি ভাইয়া পুরা বুঝে থাকি, যদি ভাইয়া তোমাদেরকে প্রিপোজিশনের প্রকারভেদ খুব সহজে বোঝাতে পারে, তোমার মধ্যে যদি কোনো ডাউট না থাকে, তাহলে আমরা একটা ডান লিখে কমেন্ট করব। আমি দেখতে চাই যে আমাদের এই ক্লাসটা কেমন যাচ্ছে, সবাই আমরা বুঝতে পারছি নাকি হ্যাঁতে হ্যাঁ মিলাচ্ছি, আমি দেখতে চাই। যদি আমরা ডান লিখে কমেন্ট করতে পারি, একটা কমেন্ট করে ফেলবো। আমি দেখতে চাই যে ভাইয়া আপুর আমরা বুঝতে পেরেছি কিনা, রাইট? আচ্ছা, আমি অনেককে দেখতে পাচ্ছি, আমি এখানে কায়ুমকে দেখতে পাচ্ছি, আমি এখানে সামিয়াকে দেখতে পাচ্ছি, এরপরে এখানে অনেক স্টুডেন্ট আমাদের ডান লিখে কমেন্ট করছে, আমি পড়তে পারছি না এত স্টুডেন্ট। আচ্ছা, এনিওয়ে, রাইট? আচ্ছা, ফাহাদকে দেখতে পাচ্ছি, এরপরে আমি এদিকে আজাদকে দেখতে পাচ্ছি। সবার নাম এখানে আমি বলতে পারবো না, তারপরে আমি যাদের নাম বলছি তাদের নাম, এই যে আমি হাসিবুর রহমানকে দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকে আছি আমরা, তাই না? আস্তে আস্তে সবার নামে আমি বলবো ইনশাল্লাহ ক্লাসে। বুঝতে পেরেছি আমরা প্রিপোজিশনের প্রকারভেদ, আমাদের আর কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব হচ্ছে প্রিপোজিশন অ্যাট আ গ্লেন্স। এক পলকে আমরা একটা চিত্র দিয়ে প্রিপোজিশনটাকে মনে রাখার চেষ্টা করব। কি বললাম? একটা চিত্র দিয়ে, ফিগার। তোমরা জানো যে আমরা কিন্তু ছোটবেলা থেকে, হ্যাঁ, ছোট বাচ্চারা কি করে? শুরুতে ছবি দেখে পড়া শেখে, তাই না? বা ছবি দেখে একটা জিনিসকে আইডেন্টিফাই করে। ওই যে গাছ দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে গাছ। কেন? কারণ গাছের ছবিটা আমার ব্রেনের মধ্যে আছে, তাই না? আবার ধরো আমরা যখন ওই যে ছোটবেলায় পড়াশোনা করেছি না, যে অতে অজগরটি আসছে তেরে, তাই ওই যে আমরা অজগর সাপের একটা ছবি কিন্তু এখানে দেখতে পারতাম। এ ফর অ্যাপল, অ্যাপেলের একটা ছবি এখানে দেওয়া থাকতো, ইমেজ দেওয়া থাকতো। বি ফর বল, বলের একটা ছবি দেওয়া থাকতো। ওই জন্য কিন্তু আমরা ছোটবেলায় পড়াটা বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে। তো প্রিপোজিশন ভাইয়া, প্রিপোজিশনটা কিন্তু ছোটবেলায় তোমাকে শেখানো হয়নি, এখন শেখানো হবে। এবং এটা একটু, আমি বলবো যে একটু মার প্যাচ আছে প্রিপোজিশনের ভিতরে। কেন? কারণ প্রিপোজিশনটা হচ্ছে এক এক সময় এক এক পরিস্থিতিতে এক এক রকম আচরণ করতে পারে। এখন বলবো যে ভাইয়া মনের মধ্যে তো একটু ভয় ঢোকাই দিলেন। ভয়ের কিছু নাই ভাইয়া, আছে, ভাইয়া বুঝাই দিবে। এবং এই বোঝাটা আমরা সবচাইতে ইজিয়েস্ট ওয়েতে যেভাবে শিখতে পারি সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে। দেখো একটা খুব সুন্দর চিত্র দেওয়া আছে না? আমরা এই চিত্রটাকে অ্যানালাইজ করার চেষ্টা করব, দেখবো যে আমরা এই চিত্রটাকে বুঝতে পারি কিনা। সবাই একটু মনোযোগ দিব, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিব। দেখো, এই যে একটা বক্স দেওয়া আছে না, এই বক্সটা, এইটাকে তুমি ধরো একটা প্লেস, একটা জায়গা, ঠিক আছে? এই বক্সটা কি? বক্সটা হচ্ছে একটা জায়গা। এখন কোনো কিছু যদি একটা জায়গার ভেতরে থাকে তাহলে আমরা বলবো হচ্ছে ইন। যেমন ধরো একটা ড্রয়ারের ভিতরে আমার ওয়ালেট বা মানি ব্যাগ আছে, তাহলে আমি কি বলবো? মাই ওয়ালেট ইজ ইন দি ড্রয়ার। তার মানে কি? ওয়ালেটটাকে ড্রয়ারের বাইরে আছে? না, দেখো একেবারে ড্রয়ারের ভেতরে আছে। বা একটা জায়গার ভেতরে যদি কোনো কিছু থাকে সেটাকে আমরা ইন দিয়ে প্রকাশ করতে পারি, রাইট? আচ্ছা, পরবর্তীতে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, ধরো এই জায়গাটা হচ্ছে তোমার স্কুল। কি? তোমার স্কুল, যে স্কুল থেকে তুমি পড়াশোনা করেছো। এবং কোনো একজন ব্যক্তি বা তুমি যদি স্কুলের দিকে যাও, দেখো একটা জিনিস স্কুলের দিকে যাচ্ছে, এটা যদি আমার স্কুল হয়, স্কুলের দিকে কে একজন যাচ্ছে, আমরা কি দ্বারা প্রকাশ করব? আমরা বলবো টুয়ার্ডস। তাহলে টুয়ার্ডস কখন বসে? যখন কিছু আরেকটা জায়গার দিকে যায়, জায়গার দিকে মুভ করে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? টুয়ার্ডস, রাইট? আচ্ছা, পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে, ধরো তুমি স্কুলের ভেতরে প্রবেশ করছো, তাহলে তখন হবে হচ্ছে টু। তুমি স্কুলে যাচ্ছ কিন্তু স্কুলের ভিতরে এখনো প্রবেশ করো নাই, যাচ্ছ অন দ্য ওয়ে, তখন হতে পারে হচ্ছে টুয়ার্ড। কিন্তু তুমি স্কুলে যাচ্ছ ক্লাস করার উদ্দেশ্যে, স্কুলে যাচ্ছ স্কুলের ভেতরে, জায়গার ভেতরে ঢোকার জন্য, রাইট? তখন তোমার উদ্দেশ্য কিন্তু স্কুলের ভেতরে ঢোকা, তখন সেটা কি হবে? সেটা হবে হচ্ছে টু। স্কুল থেকে যখন ছুটি দেয়, বাসায় আসি, তখন আমি কি করি? রিটার্ন ব্যাক ফ্রম স্কুল, রাইট? তাহলে যখন কোনো কিছু একটা জায়গা থেকে ব্যাক যায়, একটা জায়গা থেকে বের হয়, তখন সেটা কি হয়ে যায়? ফ্রম। তাইলে স্কুলের দিকে যাচ্ছি সেই ক্ষেত্রে হবে কি? বা কোনো জায়গার দিকে যাচ্ছি সেক্ষেত্রে হবে কি? টুয়ার্ডস। আর তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ, ক্লাস করতে যাচ্ছ, স্কুলের ভিতরে অনেকগুলো ক্লাসরুম আছে, তুমি সেখানে ক্লাস করতে যাচ্ছ, তোমার একটা উদ্দেশ্য আছে যাওয়ার, তখন সেটা কি হবে? টু। আর যদি স্কুল থেকে কোনো জায়গা থেকে যে কোনো কিছু তুমি যদি ব্যাক আসো, তখন সেটা কি হবে? ফ্রম। খুবই সহজ জিনিস। এরপরে দেখো, এরপরে কি? এরপরে হচ্ছে, ধরো
কোনো একটা, আমি বলতে পারি কোনো একটা মানুষ সে একটা জায়গার ভেতর দিয়ে ঢুকে আবার বের হয়ে গেল, তখন কি হবে? তখন হবে হচ্ছে থ্রু। ধরো এটা একটা নদী, এটা কি? দিস ইজ আ রিভার, একটা নদী। তুমি নদীর এক প্রান্ত থেকে সাঁতার কেটে আরেক প্রান্তে পাড়ি জমাতে চাও। নদীর এক কিনারা থেকে সাঁতার দিয়ে আরেক কিনারায় গিয়ে উঠলে তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে থ্রু। আবার এরকমও হতে পারে, এটা হচ্ছে একটা ফুটবল মাঠ, তুমি ফুটবল মাঠের বাইরে থেকে দৌড় শুরু করে মাঠের ভিতর দিয়ে দৌড়ে 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 মাঠের বাইরে চলে গেলা। দৌড় শুরু করলা বাইরে থেকে, মাঠের ভিতর দিয়ে দৌড়াইলা, মাঠের বাইরে চলে গেলা দৌড়ায়, তখন সেটা কি হবে? থ্রু। এখন এইখানে যেটা নাই সেটা আমি তোমাকে একটু বুঝাই দেই। যেমন ধরো, যদি এটা কোনো মানুষ না হয়ে, কোনো নৌকা না হয়ে যদি পাখি হতো, পাখি কি সাঁতার কেটে কেটে যাবে? নৌকা তো নদীর ভিতর দিয়ে যাবে, নৌকা নদীর বৈঠা বেয়ে বেয়ে যাবে। মানুষ হইলে পানির ভিতর দিয়ে সাঁতার কেটে 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 যাবে, কিন্তু পাখি কি সাঁতার কেটে যাবে? পাখি তো সাঁতার কেটে যাবে না। যদি ওই পাখিটা হাঁস পাখি না হয়, ধরো একটা বাবুই পাখি, হ্যাঁ হাঁস না, বাবুই পাখি বা একটা চিল হতে পারে, একটা ঈগল হতে পারে, সে কি সাঁতার কেটে কেটে যাবে? না। সে কি করবে? সে নদীর উপর দিয়ে উড়ে যাবে না? সেও কিন্তু তোমার মতো নদী পার হবে। তুমি সাঁতার কেটে পার হবা নদীর পানির ভেতর দিয়ে, রাইট? হ্যাঁ, তুমি সাঁতার কেটে পার হবা নদীর পানির ভেতর দিয়ে। আর তোমার যে যে পাখিটার আমি কথা বললাম না, ঈগল, এই ঈগলটা কি করবে? এই ঈগলটা হলো উপর দিয়ে উড়ে যাবে। তাহলে ঈগলের ক্ষেত্রে কিন্তু আবার থ্রু খাটবে না। তুমি যদি একটা জায়গার উপর দিয়ে উড়ে যাও, যদি প্লেনেও থাকো, তুমি ওই জায়গার ভিতরে হাঁটলা না, জায়গার ভিতরে ঢুকলা না, তুমি ওই জায়গাটার উপর দিয়ে উড়ে গেলা, তখন সেটা হবে হচ্ছে অ্যাক্রস। এই জিনিসটা তোমরা খাতায় নোট করে নিবা, ঠিক আছে? অ্যাক্রস, অ্যাক্রস, ACC আরও SS, রাইট? আচ্ছা, এবার দেখো, এইবার হচ্ছে ধরো কোনো একটা কিছু বস্তুর উপরে অবস্থান করতেছে, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার অন টপ অফ, 2 নাম্বার আপন অন। কিভাবে হয় এটা আমরা একটু পরে রুলস দিয়ে বুঝবো। রুলস ছাড়া, এক্সাম্পল ছাড়া এটা এখন বুঝাবো না, একটু পরে আরো বিস্তারিত বুঝবো। আর যদি কোনো কিছু অনেক উপরে থাকে, বস্তু তলের সাথে লেগে নাই, ধরো তুমি টেবিলের উপর একটা বই রাখলা, এটা তো বইটা তো টেবিলের যে তল আছে, যে স্ফেয়ার আছে, কাঠ আছে, কাঠের সাথে লেগে আছে। ওই বইটা তো আর শূন্যে ভেসে নাই, বই আর টেবিলের মাঝখানে কোনো গ্যাপ নাই, বই আর টেবিলটা একদম আরেকটার সাথে লেগে আছে। কিন্তু ধরো তোমার মাথার উপরে যে ফ্যান আছে, এই ফ্যানটা কি তোমার মানে মাথার সাথে লেগে আছে, চাঁদিটা ঘেঁষে আছে? না, তোমার মাথা আর ফ্যানের মধ্যে অবশ্যই একটা ডিস্টেন্স, একটা গ্যাপ আছে। যদি এরকম হয় যে উপরে অবস্থান করতেছে কিন্তু গ্যাপ আছে, সেটা অল্প হতে পারে, বেশি হতে পারে, কিভাবে কি হতে পারে সেটা আলাদা বিষয়। গ্যাপ যদি থাকে তাহলে সেটা অ্যাবাভ এবং ওভার হয়, ঠিক আছে? আচ্ছা, যদি গ্যাপ না থাকে তাহলে যেরকম দ্য বুক ইজ অন দ্য টেবিল, বই আর টেবিলের মাঝখানে কোনো গ্যাপ নাই, কিন্তু দ্য ফ্যান ইজ অ্যাবাভ দি টেবিল, রাইট? অ্যাবাভ অথবা ওভার, যে কোনো একটা হবে, কোনটা হবে এটা আমরা পরে বুঝবো, ওকে? রাইট, এই গেল হচ্ছে অবস্থা। আবার যদি নিচে থাকে, আন্ডার হতে পারে, বিনিথ হতে পারে, ডাউন হতে পারে। আর যদি কোনো একটা কিছু নিচ দিয়ে পাস করে, যেমন এটা যদি টেবিল হয়, আমার কথার কথা বুঝো, যদি এটা একটা টেবিল হয়, টেবিলের নিচ দিয়ে যদি একটা বিড়াল এক পাশ থেকে দৌড়ায় আরেক পাশে চলে যায়, ধরো একটা টেবিল আছে, টেবিলের নিচ দিয়ে একটা বিড়াল দৌড়াই গেল, একটা বিড়াল টেবিলের নিচ দিয়ে দৌড়াই গেল বা টেবিলটাকে পাস করলো নিচ দিয়ে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে বিলো। এই চিত্রটার দিকে সবাই একবার একটু মনোযোগ দিব, আমি শর্টকাট একটু মনে করাই দিচ্ছি, শুরু থেকে আসি নোট করতে করতে, তারপরে কিন্তু আমি ডান দিকে কমেন্ট করতে বলবো, ঠিক আছে? এখন বুঝো, প্রথম কথা, বস্তুর ভেতরে থাকলে ইন হয়, বস্তুর এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে গেলে হয় থ্রু, যদি উড়ে যায় তাহলে হয় অ্যাক্রস, বস্তুর বাইরে যদি কিছু থাকে এবং বস্তুর দিকে রওনা করে তাহলে সেটা টুয়ার্ডস, বস্তুর ভেতরে প্রবেশ করার জন্য রওনা দিলে তখন সেটা টু, বস্তুর ভেতর থেকে বাইরে চলে আসলে ফ্রম, এরপরে বস্তুর পাশে অবস্থান করলে বিসাইড অথবা নেক্সট টু, এরপরে বস্তুর উপরে কিন্তু তলের সাথে লেগে আছে, স্ফেয়ারের সাথে
কোনো গ্যাপ নাই, এরকম হইলে অন টপ অফ, আপন অন। যদি গ্যাপ থাকে, অনেক উপর অবস্থান করে, তাহলে অ্যাবাভ এবং ওভার। নিচে থাকলে আন্ডার হতে পারে, বিনিথ হতে পারে, ডাউন হতে পারে। আর যদি কোনো কিছু পাস করে তাহলে সেটা হবে হচ্ছে বিলো। এখন কোথায় আন্ডার, কোথায় বিনিথ, কোথায় ডাউন, কোথায় অন টপ অফ, কোথায় আপন অন, কোথায় বিসাইড, কোথায় নেক্সট টু, এইগুলো আমরা পরবর্তীতে শিখব। আপাতত এই চিত্রের মাধ্যমে আমি আশেপাশে অবস্থান করা, ভেতরে অবস্থান করা, বাইরে অবস্থান করা, উপরে নিচে অবস্থান করা, পাস করে যাওয়া, ভেতর দিয়ে পাস করা, উপর দিয়ে উড়ে পাস করা, এই বিষয়গুলো আমি বুঝাতে পারছি কিনা। যদি বুঝাতে পারি তাহলে এই চিত্র সবাই বুঝে থাকলে ডান লিখে কমেন্ট করে ফেলবো এভরিওয়ান। যদি সবাই বুঝে থাকি এই চিত্রটা যদি সবাই বুঝে থাকি তাহলে আমরা একটা ডান লিখে কমেন্ট করে ফেলবো সবাই। ঠিক আছে, আমি চিত্রটা একটু ছেড়েই দাঁড়াচ্ছি যাতে তোমাদের জন্য চিত্রটা দেখাটা সুবিধা হয়। চিত্র দেখে একবার চোখ দিয়ে রিভাইজ করে যদি মনে হয় যে ভাইয়া বুঝতে পেরেছি তাহলেই ডান লিখবো। আর যদি সমস্যা থাকে আস্ক মি। তোমরা জানো, তোমরা অনেকেই জানো যারা এর আগে আমার ক্লাস করেছো, আবার অনেকেই আজকে আমাকে প্রথম ক্লাসে দেখতে পাচ্ছ, যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো মাত্র। আমি সাধারণত কলেজ এবং অ্যাডমিশনে পড়াই, স্কুলের ব্যাচের সাথে আমার খুব একটা ক্লাস থাকে না। সো তোমরা জানো যে নাসির ভাইয়া কিন্তু ক্লাসের পড়া ক্লাসে শেষ করে যায়। নাসির ভাইয়ার ক্লাস থেকে কেউ না বুঝে চলে যাবে, এইটা নাসির ভাইয়া একদমই পছন্দ করে না। সবাই আমার ক্লাস থেকে বুঝে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা। কেউ না বুঝে চলে যাবে, এইটা ভাইয়া একদমই পছন্দ করে না। সো আমি অনেক ডান কমেন্ট দেখতে পাচ্ছি, আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা সামনের দিকে মুভ করব, ঠিক আছে? ওকে, রাইট, আমরা চলে যাব হচ্ছে সামনের দিকে। দেখো এখানে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। জায়গার সাথে কেউ যদি আগের চিত্রটায় বুঝতে মিসও করো, এইখান থেকে আমরা একদম আবার পুরাটা বুঝে ফেলবো, কোনো সমস্যা নেই। একদম ছবি দিয়ে দিয়ে বুঝাবো তোমাদেরকে, ঠিক আছে? আজকে ক্লাসটা ছবিময় ক্লাস, ছবির মাধ্যমে আমরা শিখবো। এটা হচ্ছে সবচাইতে মানে আমার কাছে মনে হয় খুবই মজার জিনিস। বিশেষ করে আমি কোনো একটা কিছু শিখলাম, সেখানে আমি যদি মানে রেফারেন্স ছবিগুলো না দেখি, যদি একটা ডকুমেন্টারি দেখতেছি, সেখানে যদি আমি ডকুমেন্টারির সাথে সাথে একটা ভিডিও না দেখি যেখানে আসলে ডকুমেন্টারিতে কি বলা হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে, তাহলে ওইটা আসলে শেখা যায় না সেখান থেকে কিছু। এটা হচ্ছে প্রথম কথা, ঠিক আছে? আজকে ক্লাসে আমরা অনেক ছবি দেখবো যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জায়গা ভেদে কিভাবে প্রিপোজিশন ডিফার করে। কি করে বললাম? ডিফার করে। জায়গার সাথে কিভাবে প্রিপোজিশন চেঞ্জ হয়, প্রথম কথা। জায়গার সাথে কিভাবে প্রিপোজিশন চেঞ্জ হয়, এটা হচ্ছে আমাদের প্রধান উপলক্ষ্য আজকের এই অংশটুকু শেখার জন্য। তার মধ্যে প্রথমে যে স্লাইডটা আছে এইখানে আমরা পড়বো হচ্ছে বিটুইন নিয়ে। কি নিয়ে ভাইয়া? পুরা বিটুইন নিয়ে। দেখো এটা কিন্তু আমরা সবাই জানি যে দুইজনের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিলে বিটুইন হয়। ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন দ্য টু ব্রাদার্স বা বিটুইন টু বয়েজ, বিটুইন টু স্টুডেন্টস, সেটা আলাদা বিষয়, সেটা ডিফারেন্ট বিষয়, সেদিকে আমরা তাকাবো না। আমরা তাকাবো কোথায়? আমরা তাকাবো জায়গার রেফারেন্সে। জায়গা দিয়ে আমরা প্রিপোজিশন বুঝবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কি লেখা আছে দেখো। কোনো কিছুর মাঝ দিয়ে চলার গতি বোঝাতে। ধরো এইখানে দুইটা জিনিস আছে, এক নাম্বার জিনিস হলো এই জিনিস, দুই নাম্বার জিনিস হলো এই জিনিস। দুইটা বস্তু আছে, তাই তো? এক এবং দুই, এই দুইটা জিনিসের মাঝখান দিয়ে যদি কোনো কিছু মুভ করে, কি করে? যদি কোনো কিছু মুভ করে, নিচ থেকে উপরের দিকে মুভ করলো, দুইটা টেবিলের মাঝখান দিয়ে আমি একটা বল ছুঁড়ে উপরের দিকে দিলাম। দুইটা টেবিল দুটার মাঝখান দিয়ে আমি একটা বল ছুঁড়ে দিলাম, তাহলে বলটা কি করবে? দ্য বল টেবিল দুটার বিটুইন দিয়ে পাস করবে। যেরকম এখানে বলা আছে দ্য বল ইজ বিটুইন টু বক্সেস। অথবা আমি কি করলাম? এখানে দুইটা বক্সের মাঝখানে একটা বল রেখে দিলাম, এদিকে একটা বক্স আছে, এদিকে একটা বক্স আছে। তাহলে দুই পাশে দুইটা বক্স, মাঝখানে একটা বস্তু আছে। এই বস্তুর অবস্থান কোথায়? দুইটা জিনিসের মাঝখানে। তাহলে দুইটা জিনিসের মাঝখানে যদি কোনো কিছু অবস্থান করে তখন সেটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বিটুইন। তাহলে বিটুইন কখন বসে? যখন দুইটা জিনিসের মাঝখানে বসে, ঠিক আছে? ভাইয়া খাতা কলম নিয়ে নোট করব নাকি আপনার কথা মনোযোগ দিয়ে শুনবো? দুইটা একসাথে করতে হবে, এটা হচ্ছে আদর্শ ছাত্রের কাজ। এখন নোট করা কি জিনিস সেটার জন্য আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। প্রথম কথা, আমরা অনেকে নোট কিভাবে করতে হয় এটা জানি না, অথবা এরকম হতে পারে যে আমাদেরকে কেউ জানায় নাই। আমি তোমাদেরকে আজকে শর্টকাট একটু বলে দেই কিভাবে নোট করতে হয়, ঠিক আছে? প্রথম ভুল, নোটের প্রথম ভুল, আমরা মনে করি স্যার যা বলতেছে সব লিখতে হবে, এরকম কোনো কথা নাই। আবার দ্বিতীয় ভুল, আমরা মনে করি যে স্যার যেই টপিকটা পড়াচ্ছে, যেই স্লাইডটা দেখাচ্ছে, ওই স্লাইডে যা যা আছে সব তুলবো।
দ্বিতীয় ভুল, এটা করা যাবে না। নোট করার সিস্টেমটা তাহলে কি? নোট করার সিস্টেমটা হচ্ছে, আমি এখানে তোমাদেরকে লিখেই দিচ্ছি, পরবর্তীতে তোমাদের কাছে স্লাইডগুলো তোমরা দেখে নিবা। প্রথম কথা, নোট সেই জিনিস করতে হয় যেই জিনিস ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট তুমি কিভাবে বুঝবা? ইম্পর্টেন্ট কিভাবে বুঝবা? যেমন ধরো এই 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 স্লাইডের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, জাস্ট একটা কথা লিখে রাখা, সেটা হচ্ছে দুটি জিনিসের মাঝখানে অবস্থান করলে, দুটি জিনিসের এই ধুমধারাকে লিখে ফেলবো, দুটি জিনিসের মাঝে অবস্থান, এটুকু লিখে রাখো, দুটি জিনিসের মাঝখানে অবস্থান। 2 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে তুমি সেই জিনিসটা লিখবা যে জিনিসটা তোমার কাছে অপরিচিত, আগে কখনো খুব একটা শোনো নাই, বা শুনলেও তুমি মাঝে মাঝে ভুলে যাও। ঠিক আছে, শুনলেও তুমি মাঝে মাঝে ভুলে যাও, এরকম যদি কোনো কিছু হয় যে জিনিসটা তোমার কাছে কি, যে জিনিসটা তোমার কাছে অপরিচিত বা তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে ক্লাস শেষে, সেই জিনিসটা তুমি হচ্ছে নোট করবা। শুধুমাত্র এই 2টা জিনিসের মধ্যে নোট করতে হয়, আর কোনো কিছু না। সরি, এই 2টা জিনিস নিয়ে নোট করলেই কাজ শেষ। না হলে কিন্তু স্লাইডে সব তুলতে যাবা, আমার কথা সব তুলতে যাবা, সব লিখতে যাবা, তুমি কিন্তু ক্লাস করে কুল পাবা না। ঠিক আছে, ব্যাক টু দি ক্লাস। 2টা জিনিসের মাঝখানে অবস্থান করলে সেখানে বিটুইন দ্বারা আমরা প্রিপোজিশন বোঝাই। এরপরে দেখো ইনটু। ইনটু কি জিনিস? ইনটু হচ্ছে কোনো একটা বস্তু যদি আরেকটা বস্তুর ভেতরে প্রবেশ করে। খুব সহজ জিনিস, দেখো কোনো একটা বস্তু আরেকটা বস্তুর ভেতরে প্রবেশ করলো। এখানে দেখো লেখা আছে কোনো কিছুর ভেতরের দিকে গতি বোঝাতে কি হয়? ইনটু হয়। এই বক্সটা কি খুলে রাখছে না? এই বক্সের ভেতরে এই বস্তুটা যাচ্ছে না? এরকমভাবে ক্লাসের মধ্যে তুমি যদি প্রবেশ করো, যেরকম এই যে 10 মিনিটস করে ক্লাস হচ্ছে, তুমি স্ক্রল করতে করতে অথবা নোটিফিকেশন দেখে ক্লাসে এসে বসলা, যদি অনলাইন ক্লাস, এখানে বেঞ্চ টেন্স নাই, তারপরেও তুমি কিন্তু ক্লাসে প্রবেশ করেছো। অথবা যদি আমরা বলি যে স্কুলের ক্লাস অথবা কলেজের ক্লাস, যেখানে আমাদের ক্লাসরুম থাকে, ক্লাসরুমের ভেতরে যখন আমরা প্রবেশ করি, তখন তুমি হচ্ছে এই বস্তুটা বা এইখানে তোমার অবস্থানটা হবে, এটা হচ্ছে তুমি। ধরো এখানে আমি একটু হাত পা দিয়ে দিলাম আর কি, সেক্ষেত্রে আর বস্তু থাকলো না, সেক্ষেত্রে হয়ে গেল হচ্ছে ব্যক্তি। ধরো এটা তুমি, হ্যাঁ এটা তুমি 4 হাত পা ছাড়াই আছে এইভাবে, তো তুমি কি করবা? তুমি হচ্ছে ক্লাসের ভিতরে প্রবেশ করবা, তাহলে সেখানে কি ব্যবহার করতে হবে? তুমি যেহেতু ক্লাসের ভেতরের দিকে তোমার গতি, তোমার গতি কোন দিকে? তোমার গতি হচ্ছে ক্লাসের ভেতরের দিকে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে ইনটু। মনে রাখতে হবে, এই যেখানে এক্সাম্পল দেওয়া আছে, উই উইল মুভ ইয়োর ব্রাদার্স ওল্ড বেড ইনটু ইয়োর রুম। কি করব? আমরা তোমার ভাইয়ের যে পুরাতন বিছানাটা আছে এটা তোমার রুমে শিফট করব। তোমার ভাইয়ের পুরাতন বিছানা তোমার রুমে আমি দিয়ে আসবো, তাহলে তোমার ভাইয়ের পুরাতন বিছানা কি করবে? তোমার রুমের দিকে গতি নিবে, তখন সেটা কি হবে? এই যে, তখন সেটা হবে হচ্ছে ইনটু। আশা করি সবাই বুঝতে পারছি, রাইট? আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, সো আমরা কি করব? আমরা হচ্ছে একটা ডান লিখে কমেন্ট করে ফেলবো যদি সবাই বুঝতে পারি। ঠিক আছে, পরেরটার দিকে একটু নজর দেই। এইটা হচ্ছে আউট অফ। তুমি অনেক ক্লাস করে ফেলছো, কথার কথা, এখনই ক্লাস থেকে কেউ যেও না, অনেক কিছু বাকি আছে, তাও বোঝানোর খাতিরে বলছি। তুমি ক্লাসে অনেক কিছু পড়ে ফেলছো, এখন তুমি কি করবা? এখন তুমি হচ্ছে বাইরের দিকে চলে আসবা। তোমার ক্লাস শেষ অথবা ক্লাস করতে তোমার আর ভালো লাগতেছে না, তুমি এই যে মানে দৌড়ায় বাইরের দিকে চলে আসতেছো, তুমি দৌড়ায় কি করতেছো? একদম বাইরের দিকে চলে আসতেছো, রাইট? তখন কি হবে? তখন হবে হচ্ছে এই যে আউট অফ। কোনো কিছুর ভেতর থেকে বাইরের দিকে গতি। আগে কোথায় ছিল? আগে ছিল ভিতরে, এখন সে বাইরের দিকে আসতেছে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে হচ্ছে আউট অফ। যেরকম এক্সাম্পলের দিকে খেয়াল করলেই বুঝতে পারবা। যেরকম ধরো এক্সাম্পল দেওয়া আছে, হি টুক দি লেটার আউট অফ দি লেটার বক্স। মানে এই যে লেটারটা, এটা কোথায় ছিল? লেটারটা ছিল হচ্ছে লেটার বক্সের ভেতরে, চিঠির বাক্সের ভেতরে চিঠি ছিল। তুমি কি করলা? বাক্সের ভেতর থেকে চিঠিটাকে টেনে বের করলা। তাইলে এই যে ব্যক্তি অথবা বস্তু, সে কি করলো? একটা জায়গার ভেতরে ছিল, জায়গা থেকে বের হয়ে আসলো। যখনই কোনো কিছু জায়গা থেকে বের হয়ে আসে, তখন সেখানে আমরা কি বসাই? তখন সেখানে আমরা বসাই হচ্ছে আউট অফ, রাইট? এই পর্যন্ত বুঝতে পারছি? যদি বুঝে থাকি তাহলে একটা ডান লিখবো ভাইয়া আপুরা, যদি এই 3টা জিনিস বুঝে থাকি। একটা হচ্ছে বিটুইন। বিটুইন কি? দুইটা বস্তুর মাঝখানে যদি আরেকটা বস্তুর অবস্থান হয়, দুইটা জিনিসের মাঝখানে যদি আরেকটা জিনিসের অবস্থান হয়, দুইজন ব্যক্তির মাঝখানে। ধরো আমি একটা গ্যারা কলে পড়ছি, আমার এই পাশে একটা খুব বড় বডি বিল্ডার দাঁড়ায় আছে, এই পাশে
আরেকটা বড় বডি বিল্ডার দাঁড়ায় আছে, আর আমি তো ধরো একটা একটা মানুষ আর কি, এমনি ধরো আমি একটা একটা দুজনের মাঝখানে একটু চিপা খাই আছি, ঠিক আছে? তাহলে আমি কি হবে, আমি স্ট্যান্ডিং বিটুইন টু বডি বিল্ডার্স। তাহলে বিটুইন, দুইজন বডি বিল্ডার দুই পাশে আছে, দুইজনের মাঝখানে থাকলে বিটুইন হয়। তারপর এটা হচ্ছে আমরা কি পড়েছিলাম, ইনটু, যখন আমরা বাইরে থেকে ভিতরে প্রবেশ করি। তারপর এটা হচ্ছে আউট অফ, যখন আমরা ভেতর থেকে বাইরের দিকে আসি। খুবই সহজ জিনিস, এই তিনটা জিনিস বুঝতে পারলে, এই তিনটা জিনিস বুঝতে পারলে আমরা ডান লিখে কমেন্ট করে ফেলবো। দুইজন, দুই জিনিস, দুই বস্তুর মাঝখানে আরেকজন, আরেক জিনিস, আরেক ব্যক্তি যদি থাকে, কথার কথা আমি বুঝো, দুটো জিনিসের মাঝখানে একটা জিনিস আছে, তখন সেটা বিটুইন। ভেতর থেকে বাইরে আসলে আউট অফ, বাইরে থেকে ভেতরে গেলে ইনটু, শেষ। একদম সহজ জিনিস, মজার জিনিস। সরি, গরম পড়ছে অনেক, আমি একটু পানি খাবো, গরম পড়ছে অনেক। তোমরাও তোমাদের হাতের কাছে যদি পানি থাকে তোমরা একটু পানি খেয়ে নিবা, বিকজ ইটস সো ইম্পর্টেন্ট টু ড্রিঙ্ক ওয়াটার অন টাইম। একটা নির্দিষ্ট সময় পর পর পানি পান করো, না হলে কিন্তু ডিহাইড্রেশন হবে। অলরাইট, আমাদেরকে বেশি বেশি পানি পান করতে হবে ফর গেটিং ফিট অ্যান্ড ফাইট উইথ দি সামার। এনিওয়ে, আমরা একটু সামনের দিকে যাব, সেটা হচ্ছে এইখানে আমরা পড়বো হচ্ছে অন টু। অন টু কি জিনিস? অন টু হচ্ছে কোনো কিছুর মধ্যে গতি বোঝাতে অন টু হয়। যেমন এক্সাম্পল, হি ফেল অন টু দ্য ফ্লোর, হি ফেল অন টু দ্য ফ্লোর। এই চিত্রটার দিকে খুব একটা তাকানোর দরকার নেই, এই চিত্র দিয়ে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, চিত্র দিয়ে এখন খুব একটা ভালো বুঝতে পারবো না, আমরা একটু অন্য একটা চিত্র দেখি। যেমন ধরো, আমি এই সেন্টেন্সটা অনুসারে সাজাই, আমি ধরো এইখানে আমি আছি আর কি, হ্যাঁ, একটা একটা মেঝের উপরে আমি দাঁড়ায় আছি, ফ্লোরের উপরে। আমি যদি কোনো কারণে এইখানেটা ধরো এখানে একটা কোনো একটা কি একজন পানি ঢেলে রেখে দিচ্ছে, আমি পানির সাথে উষ্টা খেয়ে পড়ে গেলাম, আমি পানির সাথে উষ্টা খেয়ে চিটপড়াং হয়ে গেলাম, হ্যাঁ, পড়ে গেলাম ফ্লোরের উপরে। যদি এরকম হয় যে আমি ফ্লোরেই ছিলাম কিন্তু ফ্লোরের মধ্যে আমার মুভমেন্ট হইলো, আমি না বাইরে থেকে ভিতরে গেছি, না ভেতর থেকে বাইরে এসেছি, আমি নিজের জায়গায় উষ্টা খাইছি, হতে পারে আমি নিজের জায়গায় পড়ে গেলাম, কিছু একটা হলো, আমার নিজের যে জায়গাটা ছিল, হ্যাঁ, কোনো কিছুর মধ্যে যেখানে ছিলাম সেখানেই আমার গতিটা পরিবর্তন হলো, যেখানে ছিলাম সেখানে আমার গতিটা পরিবর্তন হলো, ছিলাম দাঁড়ায়, এখন দেখো চিটপটাং হয়ে পড়ছি। তাহলে কি হবে, হবে হচ্ছে অন টু, হি ফেল অন টু দ্য ফ্লোর। তাইলে আমি না বাইরে থেকে ভেতরে যাচ্ছি, না ভেতর থেকে বাইরে আসতেছি, আমি ভেতরেই ছিলাম, কিন্তু যেখানে ছিলাম, যে অবস্থায় ছিলাম, সেই অবস্থাটার পরিবর্তন হয়েছে। তখন সেটা কি হবে, তখন সেটা হবে হচ্ছে অন টু। আশা করি বুঝতে পেরেছি, রাইট? ওকে, চলে যাচ্ছি পরবর্তীতে। এটা খুবই সহজ জিনিস, এটা হচ্ছে অফ। অফ কি? তুমি ছিলা ধরো কোথায়, তুমি ধরো একটা টেবিলের উপরে বসে আসো, হ্যাঁ, তুমি ধরো টেবিলের উপরে বসে বসে কারোর সাথে গল্প করতেছো, হঠাৎ করে যদি তুমি টেবিল থেকে পড়ে যাও, হতেই পারে। অথবা ধরো টেবিলের উপরে একটা দামি একটা 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 ফুলদানি রাখা আছে, বুঝো, তোমার টেবিলের উপরে একটা ফুলদানি রাখা আছে, তোমার একটা কুনুইয়ের ধাক্কা খায় ফুলদানিটা পড়ে গেল, ফুলদানিটা পড়ে গিয়ে ভেঙেও গেল, তোমার পরে আম্মুর কাছে অনেক কথা শুনতে হতে পারে, দু একটা কিলো খাইতে হতে পারে, যেহেতু একটা দামি জিনিস ভেঙে ফেলছো। কিন্তু এই যে একটা এক্সপেরিমেন্ট, যে তুমি ফুলদানিটা ফেলে দিলা, বা ফুলদানিটা কোথায় ছিল, টেবিলের উপরে, এখন সে কি করছে, টেবিলের উপর থেকে নিচে পড়ে গেছে। তাই বলে কেউ এখন ফুলদানি ভেঙো না, মানে মায়ের কিন্তু একটা মাটিতে নাও পড়তে পারে। এনিওয়ে, যদি তোমার আম্মা বকাঝকা করে, আমি কিন্তু দায়ী থাকবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছিল কোথায়, উপরে, এখন কোথায়, নিচে পড়ে গেছে, উপর থেকে নিচে পড়ে গেছে। উপর থেকে নিচে পড়ে গেলে কি হয়, হয় হচ্ছে অফ, ও ডাবল এফ। যেরকম হি জাম্পড অফ দ্য বক্স, এই যে এখানে তুমি দাঁড়ায় ছিলা, তো তুমি এখান থেকে জাম্প করলা, জাম্প করে কই আসলা, নিচে আসলা, উপর থেকে নিচে জাম্প করলা, তখন সেটা কি হবে, ও ডাবল এফ। মনে রাখতে হবে, অনেক ক্ষেত্রে আমি অনেক খাতা দেখেছি, স্টুডেন্টরা খাতায়, পরীক্ষা খাতায় যে ভুলটা করে, সেটা হচ্ছে এইখানে এইটা লিখে আসে, একটা এফ দিয়ে আসে, কারণ ওরা মুখস্থ করে তো, জাম্পড অফ, ফেল অফ, জাম্পড অফ, ফেল অফ, জাম্পড অফ, ফেল অফ, হ্যাঁ, লাভ দিলে জাম্প হয়, পড়ে গেলে ফেল হয়, হ্যাঁ, অফ 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 মুখস্থ করে আসে, পরীক্ষার হলে গিয়ে অফটাই লিখে দেয়। কিন্তু এখানে কিন্তু একটা এফ দিলে অ্যান্সার ঠিক হবে না, হবে হচ্ছে ভুল, এখানে হবে হচ্ছে ডাবল এফ। এই জিনিসটা আজকে বলে দিলাম, প্রত্যেকটা সময় মনে রাখবা, সব সময় মনে রাখবা, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা এখন যারা ক্লাস করছো, আশা করি, আমি আশা রাখি যে তোমাদের ক্লাসটা ভালো লাগছে, আমি এটা আশা করি। কারণ হচ্ছে আমার ক্লাস সাধারণত সবার ভালোই লাগে,
এনিওয়ে সেটা আলাদা বিষয়। বিষয়টা হচ্ছে যে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে তোমরা যেটা করতে পারো, তোমার যারা বন্ধু বান্ধব আছে ওদেরকে একটু মেনশন দিয়ে দিতে পারো। হ্যাঁ, ও বন্ধু বান্ধবকে নিয়ে আসলে ধরো তোমার বন্ধুও কিছু শিখলো বা ক্লাসে আরেকটু ছাত্রছাত্রী বেশি হলো, তখন আমরা আরও কয়েকজন মিলে ক্লাস করতে পারলাম, রাইট? সো তোমার বন্ধুকে মেনশন করতে পারো অথবা লাইভ ক্লাসটা শেয়ার দিতে পারো, যাতে গ্রেটার অডিয়েন্সের কাছে রিচ করে। তুমি কিছু শিখলা, তোমার রিচের কারণ মানে তোমার শেয়ারের মাধ্যমে যে রিচটা হলো আরেকজনের কাছে পৌঁছালো, সেও কিছু একটা শিখলো, সবাই মিলে একসাথে ক্লাস করলাম, আড্ডা দিলাম, দ্যাট উইল বি এ গুড ক্লাস। আর তুমি যদি হিংসাত্মক হও যে তুমি কাউকে শেয়ার দিবা না, মেনশন দিবা না, তাহলে সেটা আলাদা বিষয়। আমি আশা রাখি এই ক্লাসে কেউ হিংসাত্মক মনোভাব নিয়ে আসেনি, সবাই সবার বন্ধুকে মেনশন করবে অথবা লাইভ ক্লাসটা শেয়ার দিবে, রাইট? এনিওয়ে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। তাহলে কি হলো, কোনো কিছু যদি উপর থেকে নিচে আসে, উপর থেকে নিচে পড়ে যায়, নিচে জাম্প করে, তখন সেটা OFF হয়, অফ। এরপরে দেখো ফ্রম কি সরি ফ্রম কি, ফ্রম হচ্ছে কোনো স্থান থেকে গতি বোঝাতে, কোনো স্থান থেকে গতি বোঝাতে। আমি ছিলাম ধরো কথার কথা আমার দেশের বাড়ি ঈদের ছুটিতে, সেখান থেকে আমি ঢাকায় আসলাম, তাহলে আমার স্থানটা পরিবর্তন হলো। আমি ছিলাম ঢাকায়, সরি মানে আমার দেশের বাড়ি পাবনায়, পাবনা থেকে কি করলাম, পাবনা থেকে আমি ঢাকায় আসলাম। এই যে আমি ছিলাম হচ্ছে পাবনায়, আসলাম কোথায়, ঢাকায়। তাহলে আমার আগের পজিশন থেকে, এইখান থেকে আমার পজিশনটা চেঞ্জ হলো কিনা, রাইট? পজিশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাকে যেতে হচ্ছে। একটা স্থান থেকে যদি আমি গতি পরিবর্তন করি, গতিটা চেঞ্জ করি, একটা জায়গায় স্থির না থেকে জায়গাটা শিফট করি, তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হবে হচ্ছে ফ্রম। যেমন দ্য ম্যান ran away from the dragon, দ্য ম্যান ran away from the dragon। ran away মানে হচ্ছে পালানো। হ্যাঁ, আমি আশা রাখি সবাই এখানে জানো, যদি কেউ ভুলে গিয়ে থাকো অথবা না জেনে থাকো তার জন্য আমি বলে দিচ্ছি, ran away মানে হচ্ছে পালানো, পালিয়েছিল। run away মানে হচ্ছে পালানো। দ্য ম্যান ran away from the dragon, একটা ড্রাগন থেকে সে পালিয়ে আসলো। পালিয়ে আসবে কিভাবে, অবশ্যই তাকে দৌড়াতে হয়েছে, হাঁটতে হয়েছে, জায়গাটা পরিবর্তন করতে হয়েছে, না হলে তো ড্রাগন ওকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিত, ড্রাগনের মুখ দিয়ে আগুন বের হয়, ইউনো, অনেকে অ্যানিমে দেখে, কার্টুন দেখে, দেই নো বেটার, রাইট? সো কি হয়েছে যেটা, সে ড্রাগন থেকে পালিয়ে এসেছে। তাইলে এই যে জায়গার পরিবর্তন হয়েছে, এই জায়গায় ছিল, সে কোথায় ছিল, এই জায়গা ছিল, সেই জায়গাটা শিফট করলো, কি করলো, জায়গাটা শিফট করলো, পরিবর্তন করলো। তখন পরিবর্তনের যে প্রক্রিয়া, যে গতির পরিবর্তন, এটাকে আমরা বলছি হচ্ছে ফ্রম। খুবই সিম্পল, খুবই সিম্পল, এটাতে না বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা না, রাইট? একদম সহজ একটা জিনিস। পরবর্তীতে চলে যাচ্ছি, দেখো এইটা হচ্ছে ভাই এগেইনস্ট। একটু মনোযোগ দিবা, একবারই বুঝাবো, একবারেই বুঝে যাবা, ঠিক আছে? এই চিত্রের দিকে আগেই তাকানোর দরকার নাই, আমরা আগে পড়বো যে এখানে কি আছে, তারপরে এই চিত্রের দিকে তাকাবো, ঠিক আছে? এনিওয়ে দেখো এগেইনস্ট মানে হচ্ছে ধরো অনেক জোরে বাতাস বইছে, যেটা বইলে এখন আমরা একটু খুশি হতাম, আমাদের গরমের তাপদাহটা একটু কমতো, বাট দ্যাটস নট দ্য কেস। এখন বাতাস হচ্ছে গরম বাতাস, ধরো অনেক জোরে ঠান্ডা বাতাস হচ্ছে, ইমাজিন করতে তো দোষ নাই, আমরা মনে মনে খুশি হই। হ্যাঁ, এই গরমের মধ্যে ধরো খুব ঝোরে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রকৃতি একদম ঠান্ডা হয়ে গেল। হতে পারে না, পারে, কিন্তু যদি হয় যদি হয়, ধরো এখন যদি একটা ঝড় হয়, ধরো অনেক জোরে বাতাস হচ্ছে কিংবা অনেক স্রোত হচ্ছে, তোমাকে সেই স্রোতের বা সেই বাতাসের বিপরীতে যেতে হচ্ছে। তোমাকে বাতাস অথবা স্রোত একদিক দিয়ে ঠেলছে, তুমি আরেক দিক দিয়ে বাতাস অথবা স্রোত ঠেলে বের হয়ে আসছো। তাহলে তোমার সাথে বাতাস অথবা স্রোতের যে সম্পর্কটা হবে সেটা হবে হচ্ছে প্রতিকূল বা সাংঘর্ষিক। প্রতিকূল। আর প্রতিকূল অবস্থা বোঝাতে আমরা এগেইনস্ট ব্যবহার করে থাকি। প্রতিকূল অবস্থা বোঝাতে এগেইনস্ট ব্যবহার করে থাকি। এই যে তুমি এদিক থেকে আগাচ্ছ, তুমি এদিক থেকে যাচ্ছ, আর ওই দিক থেকে বাতাস তোমাকে ঠেলছে। কি করছে, বাতাস তোমাকে ঠেলছে, তুমি বাতাসের বিপরীতে যাচ্ছ, তুমি হচ্ছে ইলিশ মাছ, স্রোতের বিপরীতে সাঁতার কাটো, এই জন্য ইলিশ মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এনিওয়ে সেটা আলাদা বিষয়, উই আর নট গোয়িং টু জুলজি অর এনিথিং এলস, আমরা এখন গ্রামার পড়তেছি, আমরা গ্রামারে থাকবো। সো কি হচ্ছে, এই যে এক্সাম্পল দিয়ে একদম ইজিলি বুঝে ফেলবো তুমি কিভাবে প্রতিকূলতার সম্পর্কটাকে ইংরেজিতে এক্সাম্পল দিয়ে বুঝতে পারো। দ্য উইন্ড, বাতাস, ইজ সো স্ট্রং দ্যাট, মানে উইন্ড কি, খুব খুব মানে মানে স্ট্রং, খুব শক্তিশালী একটা বাতাস, খুব বেগে আসছে, অনেক জোরে আসছে, স্ট্রং দ্যাট আই কুড নো লঙ্গার রো দ্য বোট এগেইনস্ট ইট। এই যে
কি করতে পারলাম না, আমি এই স্ট্রং বাতাসের সাথে টেক্কা দিয়ে আমি আর নৌকা বাইতে পারলাম না। রৌ দ্য বোট এগেইনস্ট ইট। তোমার নৌকা এদিকে যাইতে চাচ্ছে কিন্তু বাতাস তোমার নৌকাকে এইদিকে ঠেলা দিচ্ছে, তুমি আর পারলে না। তাহলে এই যে তুমি চেষ্টা করতেছিলে বাতাসের বিরুদ্ধে যাওয়ার জন্য, প্রতিকূলে যাওয়ার জন্য, এই সম্পর্কটাকে আমরা বলছি এগেইনস্ট। আশা করি বুঝতে পারছি, রাইট? আশা করি খুব সহজে বুঝতে পারছি যে আমরা যখন কোনো কিছুর বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করি, বাতাস স্রোত স্পেশালি, তখন আমরা এগেইনস্ট ব্যবহার করতে পারি, রাইট? বুঝতে পারছি ভাইয়া, ক্লাসটা খুব ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে ক্লাসটা ভালো লাগার জন্য। আশা করি তুমি আরও অনেক সময় ধরে আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকবে অ্যান্ড এনজয় করবে। অবশ্যই আমি মনে করি শিক্ষা হচ্ছে একটা এনজয়মেন্টের জায়গা। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ক্লাস করতে ভালো লাগে না, অথবা আমাদের পড়াশোনাটা ভালো লাগে না, কারণ যার আসলে আমাদের পড়ানোর কথা সে খুব একটা সাপোর্ট আমাদেরকে দেয় না। বিশেষ করে আমি যখন ক্লাসে ছিলাম ছোটোবেলায়, আমি যখন স্কুলে পড়তাম, তখন আমাদের একটা স্যার ছিল, স্যারটা তাকাইতো হচ্ছে এইভাবে, আশা করি তোমাদের অনেকের সাথে মিলতে পারে। স্যারটা তাকাইতো হচ্ছে এইভাবে, ধরো চশমাটা একটু নিচের দিকে থাকতো, আর উনি চশমা দিয়ে তাকাইতো না, উনি তাকাইতো এইভাবে। এবং তাকানোর পরে সে আমাদের সাথে একটু বদমেজাজ শো করতো, অথবা আমাদের সাথে একটু রাগারাগি করতো, হ্যাঁ, পড়া না পারলে বকাঝকা করতো, পড়ানোর মধ্যে কোনো এনজয়মেন্ট ছিল না। সো আমি ছোটোবেলা থেকে কিন্তু ওই পড়ানো থেকে মানে আমার ওনার ক্লাসটা করতে ভালো লাগতো না। আমি তখন থেকে ভাবতাম যদি আমি কোনোদিন টিচার হই। ছোটোবেলায় কিন্তু আমাদের অনেক রকমের একটা ফ্যাসিনেশন থাকে। যেমন ধরো আমি যখন আইসক্রিম কিনতে যাইতাম, আমি মনে করতাম যে আইসক্রিম, এই লোকটার কাছে এত আইসক্রিম, মানে আইসক্রিম আলা যে আইসক্রিম সেল করতেছে, তার কাছে এত আইসক্রিম, সে নিজে কেন খায় না? আমি যদি কোনোদিন আইসক্রিম বেচতাম, আমি না বেচা সব আগে নিজে খাইতাম। এই ধরনের একটা চিন্তা আমার কাছে ছিল। তো আমি এরকম মনে করতাম যে আমি যদি কোনোদিন টিচার হই, আমার ক্লাস হবে হচ্ছে ফুল অফ এনজয়মেন্ট। আমার ক্লাস থেকে স্টুডেন্টরা অনেক আনন্দ পাবে, আমার ক্লাস থেকে স্টুডেন্টরা মজায় মজায় ক্লাস করবে, মজায় মজায় শিখবে। আমি এইভাবে তোমাদেরকে পড়াতে চাই না। এনিওয়ে, আশা করি অনেকক্ষণ ধরে ক্লাস হবে, অনেক মজা হবে, আমরা অনেক কিছু শিখতে পারবো, রাইট? এনিওয়ে, লেটস গো ফরওয়ার্ড। এখন এখানে কি আছে? বাহাইন্ড। বাহাইন্ড মানে কি? বাহাইন্ড মানে হচ্ছে পেছনে, এটুকু আমরা সবাই জানি। আর এটুকুই হচ্ছে আমাদের এখানকার আলোচনারও বিষয়। সেটা হচ্ছে যে কোনো কিছুর পেছন থেকে তাকে অনুসরণ করলে চলার গতি যেটা বোঝায় সেটা বিহাইন্ড হয়ে যায়। ধরো তোমার বন্ধু তোমার কাছ থেকে আইসক্রিম নিয়ে দৌড় দিছে, আইসক্রিম দিয়েই বুঝাই, তুমি আইসক্রিম এই মাত্রই খুলছো, হ্যাঁ, এই সময় তোমার বন্ধু তোমার কাছ থেকে আইসক্রিমটা টান দিয়ে দৌড় দিছে। এখন তোমার তো আইসক্রিম খাইতে হবে, কারণ তুমি আইসক্রিমটা এত কষ্ট করে কিনছো, হ্যাঁ, এখন তো আইসক্রিম খাইতে হবে। তুমি কি করবা? তুমি তোমার বন্ধুর পিছু নিবা না? তুমি তোমার বন্ধুকে তাড়া করবা না আইসক্রিমটা আবার নেওয়ার জন্য? এই যে তুমি তোমার বন্ধুকে যখন তাড়া করবা, তখন তোমার বন্ধু থাকবে সামনে আর তুমি থাকবা হচ্ছে বন্ধুর পেছনে, রাইট? এই যে সামনে আর পেছনে অবস্থান, তুমি তোমার বন্ধুকে পিছু পিছু তাড়া করছো, পেছনে পেছনে তাড়া করছো, তাহলে তুমি কি কোনো একটা কিছুর পেছন থেকে তাকে অনুসরণ করছো, ফলো করছো, তখন সেটা হয়ে যাবে হচ্ছে বাহাইন্ড। যেরকম দ্য ওয়েমেন ইজ রানিং বাহাইন্ড দ্য থিফ। মহিলারা কি করছে? চোরের পিছু পিছু তাড়া করছে। এই যে তাকে ফলো করছে, চোর কোনো একটা কিছু নিয়ে গেছে, তোমার বন্ধুর মতো আইসক্রিমটা নিয়ে গেছে, তাই চোরকে ধরার জন্য পিছু পিছু দৌড়াচ্ছে। এটাকে আমরা কি দ্বারা বুঝাইলাম হচ্ছে বাহাইন্ড দ্বারা। খুবই সহজ একটা জিনিস, নতুন করে আর সেরকম কিছু দেখা নেই। সামনের দিকে যাচ্ছি, যেমন ধরো এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, এতক্ষণ ছিল বাহাইন্ড পেছনে, এখন হচ্ছে সামনে। একদম সহজ জিনিস, জাস্ট উল্টাটা। আই ওয়াজ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দ্য ব্যাংক ডেস্ক, মানে আমি ব্যাংকের যে টেবিলটা আছে, ধরো তুমি টাকা জমা দিতে গেছো, সেখানে অফিসার নাই, তাই তুমি ডেস্কের সামনে ওয়েট করতেছো, তাহলে তুমি কি করবা? ডেস্কের সামনেই তো ওয়েট করবা, লাইনের সামনেই তো ওয়েট করবা। তাহলে এই যে ইন ফ্রন্ট অফ দি ডেস্ক। এখন আমাকে বলতে হবে ভাইয়া আপুরা, এই যে ইন ফ্রন্ট অফটাকে আমি দাগাইলাম, ইন ফ্রন্ট অফ, এইটা কোন ধরনের প্রিপোজিশন বলো? একটু আগে আমি শিখাই আসছি, তোমাদের জন্য কমেন্ট বক্সের টাস্ক, আমাকে বলতে হবে এইটা কোন ধরনের প্রিপোজিশন, ইন ফ্রন্ট অফ। দেখি কে কে ক্লাসের শুরুর দিকে ছিল এবং মনে আছে। ইন ফ্রন্ট অফ কোন ধরনের প্রিপোজিশন? হুইচ কাইন্ড অফ প্রিপোজিশন ইজ ইন ফ্রন্ট অফ? দেখি, আমি দেখতে চাই সবার কাছে অ্যান্সার দেখতে চাই। যারা যারা বানান ভুল করতেছো, অ্যান্সার কিন্তু আমি ঠিক নিব না, বানানটা খেয়াল করো। ভেরি গুড, একজন বলেছে কম্পাউন্ড। শারমিনকে
থাক, প্রথম তো শাস্তি দিলাম না, এরপর থেকে কেউ ভুল করলে তার জন্য ডিজিটাল শাস্তির ব্যবস্থা করা হবে। যাই হোক, ওকে আমি আর শাস্তি দিলাম না। যারা বাদ বাকি অ্যান্সার করেছো সেটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন অ্যান্সার করেছো। অনেকেই করো নাই, মনে মনে ভাবতেছো অ্যান্সার করে আবার ডিজিটাল শাস্তির আওতায় আমাকে থাকতে হয় কিনা। কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি যারা বুঝো নাই। দেখো এখানে তিনটা শব্দ আছে, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে অফ। কয়টা শব্দ? তিনটা শব্দ। তিনটা শব্দ মিলে যদি একটা প্রিপোজিশনের কাজ করে তখন সেটাকে আমরা ফ্রাজাল প্রিপোজিশন অথবা খুব সহজে ফ্রেজ প্রিপোজিশন বলতে পারি। ফ্রেজ অথবা ফ্রাজাল, তুমি যেটাই বলো সেটাই হবে, ফ্রেজ অথবা ফ্রাজাল প্রিপোজিশন। এখন এই ফ্রেজ প্রিপোজিশনকে চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে এটার আগে এবং পরে দুইটা জায়গায় প্রিপোজিশন থাকে, যেরকম ইন এবং অফ, মাঝখানে ফ্রন্ট, একটা ডিফারেন্ট শব্দ। আশা করি এখন মনে পড়েছে এবং বুঝতে পেরেছো। চলে যাব সামনের দিকে। সাম জেনারেল রুলস অফ ইউজিং প্রিপোজিশন। এখানে ইংরেজি ভাষায় ব্যবহৃত কিছু প্রিপোজিশনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের রুলসগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন প্রিপোজিশন কখন কিভাবে বসে, এটা হচ্ছে আমাদের এই সেগমেন্টের আলোচনার সবচাইতে প্রধান বিষয়। আমরা কি করব, ইংরেজি গ্রামার অনুসারে কোন প্রিপোজিশন কোন জায়গায় কোন ক্ষেত্রে বসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এইটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে এখন পর্যন্ত যদি আমরা যে আলোচনাগুলো করলাম, যেহেতু দুইটা সেগমেন্ট আমরা পার করে আসছি, আমরা চিত্র দিয়ে বোঝার চেষ্টা করেছি, আমরা প্রিপোজিশনের প্রকারভেদ সম্পর্কে জেনেছি, আমরা জায়গার আলোচনার ক্ষেত্রে বা জায়গার দিক থেকে চিন্তা করতে গেলে প্রিপোজিশন কোথায় কোথায় কিভাবে বসে সেগুলো নিয়ে কথা বলেছি। যদি বুঝে থাকি তাহলে একটা ডান লিখে কমেন্ট করে ফেলবো এভরিওয়ান। যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি তাহলে সবাই একটা ডান লিখে কমেন্ট করে ফেলবো ভাইয়া আপুরা। এবং এরপরে আমরা প্রিপোজিশনে কিছু জেনারেল রুল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যদি এই পর্যন্ত বুঝে থাকি, সবার কাছে দেখতে চাই যে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা। যদি বুঝে থাকি সবাই একটা করে ডান লিখে ফেলবো ভাইয়া আপুরা, সবাই লেট করব না, খুব দ্রুত আবার আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, খুব দ্রুত আবার এগিয়ে যেতে হবে। এনিওয়ে, চলো আমরা অনেক ডান কমেন্ট দেখে ফেলেছি, এখন আমরা সামনের দিকে আলোচনা করব। এটা হচ্ছে যে কিভাবে আমাদের প্রিপোজিশনগুলো গ্রামারের দিক থেকে চিন্তা করতে গেলে কাজে হয়। যেমন ধরো আমরা একটা টেবিল তৈরি করে নিয়েছি, ছক। এই ছকের মাধ্যমে আমরা কি করব, আমরা বোঝার চেষ্টা করব হাউ প্রিপোজিশন ওয়ার্কস, কোন প্রিপোজিশন কিভাবে কাজ করে। ছকের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশনের নাম, যেরকম এইখানে আমরা অ্যাট নিয়ে কথা বলবো। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে কোন ক্ষেত্রে এটাকে আমাদেরকে ব্যবহার করতে হয়, অ্যাট আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব। এবং তারপরে আছে হচ্ছে এক্সাম্পল, আমরা একদম হাতে কলমে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব যে কিভাবে প্রিপোজিশনটা কোন ক্ষেত্রে কিভাবে ইংরেজি গ্রামার অনুসারে সেন্টেন্সের মধ্যে কাজ করে। রাইট, লেটস গো। অ্যাট কখন বসে, কোনো বস্তু অথবা ব্যক্তি অথবা প্রাণীর অবস্থান কিংবা কোথায় কার্য সম্পাদন হচ্ছে এরকম বোঝাতে অ্যাট বসে। মানে খুব সহজে বলতে গেলে আমরা বলতে পারি অবস্থান অথবা জায়গার নামের পূর্বে, খুব সহজ জিনিস, জায়গার নামের আগে অ্যাট বসে। একদম নোটে লিখে নাও, জায়গার নামের আগে কি বসে, অ্যাট বসে। এটা হচ্ছে তোমার নোটে থাকবে জায়গার নামের আগে, আর বাদ বাকিটা তো স্লাইডে দেওয়াই আছে। তাহলে অ্যাটের প্রথম কাজ কি? অ্যাটের প্রথম কাজ হচ্ছে কি, জায়গার নামের আগে বসে, ঠিক আছে? যেমন they arrived late at the airport। এই যে এই এয়ারপোর্ট একটা জায়গার নাম না, যেখান থেকে প্লেন উড্ডয়ন করে, প্লেন এসে নামে, ওইটাই তো এয়ারপোর্ট। তাহলে প্লেন যেখানে নামে অথবা ওঠে সেই জায়গার নাম হচ্ছে এয়ারপোর্ট। আর এই জায়গার নামের আগে কে বসে? জায়গার নামের আগে বসে হচ্ছে অ্যাট, যেটা আমরা একটু আগে দেখলাম যে জায়গার নামের আগে অ্যাট বসে। 2 নম্বর জিনিস, অপেক্ষাকৃত ছোট স্থানের নামের শেষে এ তে অ বিভক্তি আসলে ওই স্থানের পূর্বে অ্যাট বসে। এবার এ তে অ বিভক্তিটা একটু বুঝাই দিয়ে এখন বলবা ভাইয়া বাংলা ব্যাকরণ আমার একদমই ভালো লাগে না, আপনি আর আমাকে বাংলা ব্যাকরণ শেখান না, আপনি ইংরেজি পড়াইতেছেন, ইংরেজি পড়ান। অনেকে এরকম বলতে পারে, বিশেষ করে আমি তোমার জায়গায় থাকলে এই কথাই বলতাম, আই ডোন্ট লাইক বাংলা গ্রামার অ্যাট অল। আমার কাছে খুব একটা পছন্দ হয় না, কিন্তু যখন ভালো কোনো টিচার পড়ায় তখন আবার খুব মজা লাগে। এনিওয়ে, আমি একটু সহজে তোমার জন্য ব্যাখ্যা করি, ঠিক আছে? ব্যাখ্যা করতে গিয়ে আমি তোমাকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, এখানে একটা এক্সাম্পল আছে, চলো এটার আগে বাংলা করার চেষ্টা করি। এখানে বলছে দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট দি কর্নার অফ দি স্ট্রিট। দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট দি কর্নার অফ দি স্ট্রিট মানে রাস্তার কর্নারে, কর্নার এ, এই যে একটা প্রত্যয় যুক্ত হলো কি
কর্নারে, কর্নার প্লাস এ, এ প্রত্যয় সেন্টেন্সের শেষে যখন দেখতে পাচ্ছি তখন সেটা কি হয়ে গেছে, অপেক্ষাকৃত ছোট স্থান হয়ে গেছে, গ্রামারের রুলের সাথে মিলে গেছে। আর রুলের সাথে মিললে আমি কি করব, আমি এই যে এখানে অ্যাট বসাই দিলাম। রাইট, বুঝতে পারছি, এত কিছু বোঝার দরকার নাই। যেটা আমি সহজে বলতেছি সেটা হচ্ছে যে অপেক্ষাকৃত ছোট জায়গার নামের আগে অ্যাট বসে আর বড় জায়গার নামের আগে ইন বসে, যেটা আমরা ইনের জায়গায় গিয়ে দেখব। যেরকম আই লিভ ড্যাশ ধানমন্ডি, আই লিভ ড্যাশ ধানমন্ডি ড্যাশ ঢাকা। তাহলে এইখানে ঢাকা বড় না ধানমন্ডি বড়, বলো? ঢাকা বড় না ধানমন্ডি বড়? অবশ্যই ঢাকা বড়। ঢাকার মধ্যে একটা ছোট এলাকার নাম ধানমন্ডি, ধানমন্ডি ছাড়াও তো ঢাকার মধ্যে আরো অনেক এলাকা আছে, তাহলে ঢাকা বড়। বড় জায়গার নামের আগে কি বসবে, ইন। আর এই যে ছোট জায়গা ধানমন্ডি, এটার আগে অ্যাট। খুব সহজ জিনিস। তো দুটো জিনিস, যে জায়গার নামের পূর্বে সরি জায়গার নামের পূর্বে অ্যাট বসে, এবং যদি জায়গাটা ছোট হয় তাহলে অ্যাটের জন্য আরো সুবিধা হয়। আর জায়গা বড় হলে তখন আর অ্যাট বসতে পারবে না, তখন কে বসবে, তখন ইন বসবে। আচ্ছা, জায়গা বড় আর ছোট কখন কল্পনা করা যায়, যখন জায়গার নাম দুইটা থাকে। যদি দুইটা জায়গার নাম থাকে তাহলে কোনটা ছোট কোনটা বড় এইটা ডিপেন্ড করে ছোটটার আগে অ্যাট, বড়টার আগে ইন। আর যদি জায়গার নাম একটাই থাকে তাহলে সেটা যদি রাশিয়ার মতো বড়ও হয় তাও অ্যাট বসবে, ইন বসানো কিন্তু যাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এনিওয়ে, আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিকে। এটা হচ্ছে কোন, এই যে এখানে আবার অ্যাটই পড়বো আমরা, কোনো ব্যক্তির কোনো বয়সে কোনো কাজ করা বোঝাতে। যেরকম ধরো এই হি নামক ব্যক্তি বা এই হি কি করছে, সে বিয়ে করছে, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস টু হি। হি একটা প্রোনাউন, এনিওয়ে মজা করতেছিলাম, হি ইজ নট আ মিস্টার, হি ইজ আ প্রোনাউন অফ সামওয়ান। এনিওয়ে, সো হি গট ম্যারিড, কংগ্রাচুলেশনস টু হিম। যেহেতু অবজেক্টিভ প্রোনাউন সেটা আলাদা বিষয়, আমরা বলবো হি গট ম্যারিড। এই যে সে বিয়ে করার মতো একটা খুব ভালো একটা কাজ করছে, এই যে কাজ করছে, তাই তো? এই কাজটা সে কোনো একটা বয়সে করছে, এই বয়সটা হচ্ছে কত, 25। তাহলে বয়সের পূর্বে কি বসবে, অ্যাট। তুমি কোনো একটা বয়সে যদি কোনো একটা কাজ করো তখন সেটাকে সেখানে কি বসে, সেখানে বসে হচ্ছে অ্যাট। রাইট, যেরকম ধরো আমি বলতে পারি যে আই গট অ্যাডমিটেড টু স্কুল অ্যাট দি এজ অফ 5। আমি 5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়েছিলাম। তাহলে আমার স্কুলে ভর্তি হওয়ার কাজটা আমি কবে করেছিলাম, আমার বয়স যখন 5। যখন বয়সের সাপেক্ষে কাজ করা হবে তখন সেখানে আমরা অ্যাট দিয়ে অ্যান্সার করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আমি একটু দেখতে চাই যে আমাদের ক্লাসে স্টুডেন্ট কত, আমরা কি এটা এখন দেখতে পারি ক্লাসে স্টুডেন্ট সংখ্যা? আমরা একটু চেষ্টা করবো দেখার। এনিওয়ে, এখন আমাদের সাথে বেশ অনেক স্টুডেন্টই যুক্ত আছে। আমরা চেষ্টা করব আরেকটু যদি আমাদের বন্ধু বান্ধবকে ডাক দিয়ে নিয়ে চলে আসা যায়, যদি ডাক দিয়ে নিয়ে চলে আসা যায় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। আমরা সমস্ত বন্ধু বান্ধবকে ডাক দিয়ে ক্লাসে নিয়ে আসবো, ঠিক আছে? যদিও সময়টা বিকাল, অনেকেই পরে তোমাদের ক্লাস করো, কিন্তু আসলে ক্লাসের সময় ক্লাস করলে অনেক ডাউট ক্লিয়ার হওয়া যায়। পরে ক্লাস করলে আমি বিশ্বাস করি পরে ক্লাস করে খুব একটা লাভ হয় না, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে চলে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাট কখন বসে, কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে। যেরকম আমরা বলেছিলাম যে কোনো ব্যক্তি অথবা বস্তুর দিকে যদি বোঝায়, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল টু। হ্যাঁ, কিন্তু অ্যাট আবার কখন বসে, এটা হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্বের প্রয়োজন। একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গেল। আমি বলছিলাম যে টু হয়, তাহলে অ্যাট কখন বসে? অ্যাট বসে হচ্ছে যখন তুমি কারো উপরে পয়েন্ট করবা, কারো উপরে দেখা যাচ্ছে যে কারো দিকে তুমি তাকাবা, লুকিং অ্যাট সামথিং, লুকিং অ্যাট ইউ, পয়েন্টিং অ্যাট হিম। তুমি যখন কারো দিকে তাকাবা, কারো দিকে উদ্দেশ্য করে কথা বলবা, বা তুমি কারো দিকে পয়েন্ট করবা, তখন সেটা অ্যাট হয়ে যায়। যেরকম হি পয়েন্টেড আ গান অ্যাট হার, সে তার দিকে একটা বন্দুক ধরেছে। এই যে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে পয়েন্ট করা, কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকানো, সেক্ষেত্রে অ্যাট হতে পারে। রাইট, এনিওয়ে, ভাইয়া আগের ক্লাসে বন্ধুদের আনতে গিয়ে খুব ভালো কাজ হয়েছে তোমার সাথে, আশা করি আর না হোক। এনিওয়ে, আচ্ছা, তুমি ওদেরকে মেনশন করে দাও, তোমার কাউকে ডাকতে যেতে হবে না। হ্যাঁ, তুমি জাস্ট মেনশন করে দিবা
@ দিয়ে মেনশন করে দিবা, তোমার কাজ ওখানেই শেষ। আসলে আসলো, না আসলে নাই। তুমি তো আর কাউকে ডাক দিয়ে আনতে পারবে না, তুমি তো বাড়ি বাড়ি গিয়ে ডাকতে পারবে না, এই নাসির ভাইয়ের ক্লাস হচ্ছে আপনারা জয়েন করেন, সেহরির সময় যেভাবে ডাকে, হ্যাঁ সেহরির সময় হয়ে গেছে উঠে পড়েন, এভাবে তো তুমি বাড়ি বাড়ি গিয়ে ডাকতে পারবে না। তুমি মেনশন করে দিয়ে তোমার মতো তুমি ক্লাস করবা। মেনশন করার পরে তার কাছে নোটিফিকেশন যাবে, সে আসলে আসবে, না আসলে নাই। আমরা তো আর কাউকে জোর করে পড়াতে পারবো না। আমরা কাউকে জোর করি না পড়ানোর জন্য। ক্লাস ভালো লাগলে ক্লাস করবে, না করলে নাই। এনিওয়ে, আমরা সামনের দিকে যাচ্ছি। দেখো আবার অ্যাড পড়বো। অ্যাড কিসের জন্য বসতেছে দেখো, কোনো কাজ করার ক্ষেত্রে কোনো কিছুর থেকে দূরত্ব বোঝাতে। তুমি একটা কাজ করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কোনো একটা কিছু থেকে তোমার যে দূরত্বটা, সেই দূরত্ব বোঝাতে তোমার অ্যাড বসতে পারে। যেরকম, ক্যান ইউ রিড দ্য বুক অ্যাট আ ডিস্টেন্স অফ 50 মিটার্স? তুমি কি 50 মিটার দূর থেকে একটা বই পড়তে পারবা? কোনো মানুষই পারবে না। আস্তাগফিরুল্লাহ। আমি তো 1 মিটারই পারবো না, কারণ আমার চোখে একটা মোটা চশমা অলরেডি আছে। আমার বন্ধুরা আমাকে কানা বলে অনেক সময় মজাও নেয় আমার সাথে, আমি এনজয় করি। ছোটবেলা থেকে চশমা পরি, আই এনজয় ইট। চশমা যারা পরে দে ক্যান রিলেট। এনিওয়ে, এই যে একটা কাজ করতে হবে, কি বই পড়তে হবে, ঠিক আছে, বই পড়ে দেব, কিন্তু দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে 50 মিটার। এইবার আর পড়তে পারবো না, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা কাজ করতে হচ্ছে একটা দূরত্ব বজায় রেখে, সেই ক্ষেত্রে আমরা কি বসালাম? অ্যাট। তাহলে কোনো কাজ করার ক্ষেত্রে কোনো কিছু থেকে দূরত্ব যদি বোঝায়, সেই ক্ষেত্রে আমরা অ্যাট নামক প্রিপোজিশন ব্যবহার করতে পারি। এই হচ্ছে আমাদের কথা এখানে, ঠিক আছে? তাহলে এই অ্যাটটাও কিন্তু আমাদের এখানে শেষ। এইবার আমরা সামনের দিকে আগায় কি পড়বো? আমরা দেখব হচ্ছে যে কোনো কিছুর হার বা গতি বোঝাতে পার, এই কথাটার নাম হচ্ছে পার। হ্যাঁ, PER। এই পার থাকলেই তুমি চোখ বন্ধ করে অ্যাড বসাই দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে। যেরকম এই ধরনের শর্টকাট পড়া আমরা অ্যাডমিশনের সময় পড়াই, এখন তোমাকে পড়াবো না, যেহেতু এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্সে তোমাকে কোনো শর্টকাট শেখানো হবে না। অ্যাডমিশনের সময় আমরা প্রচুর শর্টকাট শেখাই। যেরকম এরকম শেখাই দেই যে পার থাকলে ভাইয়া চোখ বন্ধ করে অ্যাটে দাগাই দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে, তুমি ঢাবিতে চান্স পেয়ে যাবা। কারণ ওদের ফাউন্ডেশনটা আগে থেকেই করানো হয়ে থাকে, তোমার ওদের যে বেসিক জ্ঞানটা সেটা আগে থেকেই পড়ানো থাকে। তখন শুধু শর্টকাট পড়া, কিভাবে অল্প সময়ের ভিতরে দ্রুত অ্যান্সার করা যায়। তোমরা জানো যে ইউনিভার্সিটিতে তোমাদের অনেকেই পরিচিত থাকতে পারে, বড় ভাই বোন থাকতে পারে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার সময় কিন্তু অনেক কম থাকে, কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয় এবং দ্রুত অ্যান্সার করতে হয়, রাইট? ওই সময় আর তোমার ওই বেসিক গ্রামার খাটে, বেসিক গ্রামার জানতেই হয়, নাহলে লিখিততে ভালো করা যায় না। কিন্তু দ্রুত অ্যান্সার করার জন্য আমাদেরকে বেশ কিছু শর্টকাট টেকনিক শিখতে হয়, যেটা অ্যাডমিশনেই শেখাবো, কিন্তু এখন তোমাদেরকে শেখাবো না। এখন তোমাদেরকে ভেঙে চড়ে বৃত্তান্ত শেখাতে হবে, ফাউন্ডেশন কোর্স যেটার নাম। এনিওয়ে, তাহলে কোনো কিছুর হার বা গতি বোঝাতে আমরা পার ব্যবহার করি অথবা অ্যাট প্রিপোজিশনটাকে ব্যবহার করি। যেরকম হি ওয়াজ ড্রাইভিং, এই যে অ্যাট 70 মাইলস, এই যে পার আওয়ার, মানে এই যে গতি বোঝাচ্ছে বা গতির হার বোঝাচ্ছে, যে ঘন্টায় বা কত মাইল পর্যন্ত সে যেতে পারে, রাইট? ঘন্টায় কত মাইল পর্যন্ত সে যেতে পারে, এই যে একটা গতির হার, হ্যাঁ, মাইলস পার আওয়ার, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? অ্যাট দ্বারা প্রকাশ করলাম। আরেকভাবে লেখা যায়, যেরকম দ্য নয়েজ কেম অ্যাট 2 মিনিটস ইন্টারভাল, এই যে মানে 2 মিনিট পর পর একটা শব্দ হচ্ছে, 2 মিনিট পর পর একটা শব্দ হচ্ছে। এই যে 2 মিনিট পর পর, মানে ওই যে 2 মিনিটের মধ্যে যে একটা রেশিও কাজ করতেছে, পার রেশিও, গতির হার একটা কাজ করতেছে, রাইট? 2 মিনিট পর পর একটা রেশিও মেপে 2 মিনিট পর পর একটা শব্দ হচ্ছে, এটাও কিন্তু একটা গতির হার হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাট ব্যবহার করতে পারি, রাইট? বুঝতে পারছি, খুবই সহজ একটা জিনিস। এরপরের দিকে আমরা সামনের দিকে চলে যাব। এইটা হচ্ছে যে অ্যাবাভ কখন ব্যবহার করা হয়? কোনো কিছুর চেয়ে বা বয়সের চেয়ে অথবা পরিমাণের চেয়ে সংখ্যায় বেশি, এরকম বোঝাইতে আমরা অ্যাবাভ ব্যবহার করতে পারি। এত কিছু বোঝার দরকার নাই, তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কোনো কিছুর চেয়ে যদি বেশি হয়, বয়স, পরিমাণ, সংখ্যা, এগুলো তুমি জেনে রাখলা, কিন্তু মুখস্থ করার দরকার নেই। যেটা তুমি মুখস্থ করতে পারো, আমি কাউকে মুখস্থ বিদ্যায় কাউকে আমি আশকারা দেই না, আমি বলি না যে তুমি মুখস্থ করো, তারপরেও কিছু জিনিস মুখস্থ করতে হয় যাতে বেটার মনে রাখা যায় বা বেটার অ্যান্সার করা যায় পরীক্ষার হলে। সেজন্য কিছু জিনিস মুখস্থ করতে হয়। যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি মনে রাখতে পারো কোনো কিছুর চেয়ে যদি বেশি বোঝায় তাহলে আমরা অ্যাবাভ ব্যবহার করতে পারি। যেরকম প্রেজেন্ট টেম্পারেচার ইজ অ্যাবাভ এভারেজ, এই যে এভারেজ যেটা ছিল গড় তাপমাত্রা যেটা ছিল সেটা থেকে বেশি এখন। তাহলে গড় তাপমাত্রা থেকে বেশি, গড় তাপমাত্রার চেয়ে বেশি কি বসাবো? অ্যাবাভ বসাবো। আবার
উই ডোন্ট নিড আচ্ছা নিড নাই, উই ডোন্ট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবাভ দি এজ অফ 10, মানে আমরা 10 বছরের উপরের ছেলে মেয়েকে অ্যাকসেপ্ট করি না। ধরো কোনো একটা একটা ক্লাস হতে পারে বা কোনো একটা শ্রেণী হতে পারে, স্কুল হতে পারে, যারা 10 বছরের বেশি বাচ্চাকে ভর্তি নেয় না। তাহলে এই যে বয়সটা কত লাগবে, 10, এর চেয়ে যদি বেশি হয়, এই যে তখন আমরা কি ব্যবহার করতেছি, অ্যাবাভ, রাইট? তাহলে অ্যাবাভ ব্যবহার করার কাজটা কি? অ্যাবাভ ব্যবহার করার কাজটা হচ্ছে যখন কোনো কিছু থেকে কোনো কিছু বেশি হয়, একটা জিনিস থেকে যদি বেশি হয় তখন সেটাকে আমরা অ্যাবাভ বলতে পারি, রাইট? খুবই মজার ট্রিক্স না? খুবই সুন্দর জিনিস। এখন এটা আর বোঝার কিছু নাই, আমরা সামনের দিকে চলে যাব। এটা হচ্ছে অ্যামাং। অ্যামাং কখন বসে? কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে, কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই 2+ হতে হবে। যদি দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তখন হয় হচ্ছে বিটুইন। যদি 2+ জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় তখন হয় হচ্ছে অ্যামাং। এখন আমি দুইটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। একটা হচ্ছে অ্যামাং, এখানে বলাই আছে যে দে ডিভাইডেড দ্য ম্যাঙ্গো অ্যামাং দি চিলড্রেন। এখানে দেখো কোনো সংখ্যাই নাই। যদি এখানে থাকতো দে ডিভাইডেড দি ম্যাঙ্গোজ ড্যাশ টু চিলড্রেন, যদি এরকম থাকতো, এখানে ধরো 2 দেওয়া আছে, 2 কি দেওয়া আছে, 2, তখন কি হবে? তখন হবে হচ্ছে বিটুইন। খুব সহজ জিনিস, যেহেতু দুইজন আছে তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে বিটুইন। আর যদি 2 এর বেশি থাকে, ধরো কথার কথা এখানে আমি 2 না দিয়ে দিলাম হচ্ছে 4, 4 দিলাম, 3 দিতে পারতাম, 4 দিতে পারতাম, 5 দিতে পারতাম, 2 এর বেশি 2+, তখন কি হইতো? তখন এখানে বিটুইন হইতো না, তখন এখানে হইতো হচ্ছে অ্যামাং, রাইট? আচ্ছা, কিন্তু মুশকিলটা হলো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে না 2 আছে, না 3, 4, 5, 6 এগুলো আছে, তাহলে কি হবে? যদি 2 থাকে তাহলে বিটুইন, যদি 2 এর বেশি থাকে তাহলে অ্যামাং, আর যদি সংখ্যা না থাকে তাহলেও আমাদেরকে অ্যামাং ব্যবহার করতে হবে। ধরো এমন একটা সেন্টেন্স যেখানে ভাগ করে দেওয়া বোঝাচ্ছে কিন্তু কোনো সংখ্যা নাই, তখন কি হবে? তখন সেখানে অ্যামাং হবে। এই জিনিসটা মনে রাখলেই হবে। তাহলে একবার একটু শর্টকাটে মনে করাই দেই, যদি 2 জনের মধ্যে ভাগ বাটোয়ারা বুঝায় তাহলে হবে বিটুইন, যদি 2 এর বেশি জনের মধ্যে ভাগ বাটোয়ারা বুঝায় তাহলে হবে হচ্ছে অ্যামাং। আর কয়জনের মধ্যে ভাগ বাটোয়ারা করতেছে এটা যদি বলা না থাকে তাহলে আমরা ধরে নেব সেখানে অবশ্যই 2 এর বেশি আছে। আর 2 এর বেশি আছে যেহেতু ধরেই নিয়েছি, তাই আমরা সেখানে বিটুইন না দিয়ে দিব হচ্ছে অ্যামাং। একদম সহজ জিনিস, রাইট? এখানে মানি আছে, দেখো আয় হায়, আমি এতটাই ডাউন টু আর্থ মানুষ যে আমি আসলে টাকা পয়সার দিকে খুব একটা মনোযোগ দিই না, তো তাই টাকা থাকলেও আমি আসলে তাকায় দেখি না। হ্যাঁ, আমার কাছে ওই এখন আমার গরমকাল, একটু আম খেতে মন চাচ্ছে, তাই আমি আসলে চোখ দিয়ে না দেখে মনের চোখ দিয়ে দেখেছি, তাই মানি হয়ে গেছে ম্যাঙ্গো। এনিওয়ে, যাই হোক, লজ্জায় পড়ে গেলাম, হায় হায় আমি মানিকে ম্যাঙ্গো বলে ফেলেছি। এনিওয়ে, যেটাই হোক, আমার একটু আম খেতে মন চাচ্ছে, এটা সত্য। যাই হোক, সামনের দিকে আগে, এইটা হচ্ছে বিফোর। বিফোর মানে কি? বিফোর হচ্ছে কোনো ব্যক্তি, বস্তুর নাম অথবা অন্য কোনো ব্যক্তি বা বন্ধুর আগে ক্রমিক অনুসারে, যেমন ধরো আমরা ক্লাসে গেলে আমাদের রোল ডাকে, তাই না? রোল কল করে। ক্লাসে গেলে টিচার থাকে যে সে নাম ধরে ধরে ডাকে, আমরা ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম এভাবে বলি। তো অবশ্যই সবার নাম একসাথে ডাকে না, এই রহিম, করিম, জামাল, সামাল তোমরা কি আসো, এভাবে তো বলে না। ধরো একটা ক্লাসে 5 জন বা 50 জন আছে, 50 জনের নামে একটা নামে কে কে আসো হাত তোলো, এভাবে তো বলে না, একজন একজন করে ডাকে। তো সেক্ষেত্রে অবশ্যই নামের আগ পিছের অবস্থান থাকে। এই যে নামের একটা ক্রম, কারো নাম আগে কারো নাম পরে, এই যে নামের একটা ক্রমানুসার, যার রোল 1 তার নাম আগে, যার রোল 2 তার নাম 1-এর পরে, যার রোল 3 তার নাম 1 আর 2-এর পরে, এই যে একটা নামের ক্রমানুসার, এই নামের ক্রমানুসার বা ক্রমিক নাম্বার বোঝাতে আমরা আগে বোঝাতে বিফোর ব্যবহার করতে পারি। যেরকম ইওর নেম ইজ বিফোর মাইন, তোমার নাম আমার নামের আগে। ইওর নেম ইজ বিফোর মাইন, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, যেহেতু প্রায় 1 ঘন্টা আমরা ক্লাস করে ফেলছি, আরো আধা ঘন্টা আমরা ক্লাস করব। তার আগে আমি ছোট্ট একটা জিনিস জানতে চাই, তোমাদের কারো মানে ক্লাস কেমন লাগছে? আর ইউ এনজয়িং দ্য ক্লাস? তোমাদের কাছে কেমন লাগছে ক্লাসটা? যদি ভালো না লাগে বইলো, মুখের ওপর বলে দিও ভাই ভালো লাগছে না, বইলো, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আরও ইমপ্রুভ করার। আর যদি ভালো লাগে তাহলেও বইলো, আমি আবারও চেষ্টা করবো ইমপ্রুভ করার, কারণ দেয়ার ইজ নো এন্ড অফ
ইমপ্রুভিং, মানে ইমপ্রুভমেন্টের কোনো এন্ড হয় না, কোনো শেষ হয় না। বাট যদি ভালো লাগে বলতে পারো, এই তোমরা আমের ইমোজি আর দিও না। এনিওয়ে, যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত বেশ কিছু আলোচনা করেছি, টানা 1 ঘন্টার মতো আমরা ক্লাস নিয়েছি, আরও আধা ঘন্টার বেশি আমরা ক্লাস নেব, যেহেতু অনেকটুকু বাকি আছে আমাদের পড়া। তার আগে আমি ছোট্ট ওয়াটার ব্রেক দিব এবং আশা রাখছি তোমরা সবাই এখনই আমার সাথে আবার পানি পান করবে। সবাই একটু চেষ্টা করবো পানি খাওয়ার, হ্যাঁ, বিকজ দ্যাটস ইম্পর্টেন্ট। বারবার করে বলছি, দ্যাটস ইম্পর্টেন্ট। পানি খাওয়াটা গুরুত্বপূর্ণ, যেহেতু গ্রীষ্মকাল চলছে। রাইট, বুঝতে পেরেছি সবার কাছে ক্লাস ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর দি কমপ্লিমেন্ট। অ্যান্ড নাও আমরা কি করবো, আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে বাহাইন্ড বলা আছে, ওয়্যার ইউজড, কোথায় বাহাইন্ড বসে। এই যে কোনো ব্যক্তি বা বস্তুর পেছনে বোঝায়, যেটা আমরা দেখিয়েছিলাম যে একটা 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 ওয়াল আছে, ওয়ালের পিছনে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, তাহলে কি হবে, ওই ব্যক্তিটা ওয়ালের বাহাইন্ডে দাঁড়ায় আছে, পেছনে দাঁড়ায় আছে। এখানে কি বলা আছে, এখানে বলা আছে হু ইজ দ্য গার্ল স্ট্যান্ডিং বিহাইন্ড ফাহিম, ফাহিমের পেছনে কে, ওই মেয়েটা যে দাঁড়িয়ে আছে তার সে আসলে কে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই যে ফাহিমের পেছনে একজন দাঁড়ায় আছে, কি ব্যবহার করব, ব্যবহার করব হচ্ছে বাহাইন্ড। এই দেখো আমরা কি ব্যবহার করেছি, বাহাইন্ড ব্যবহার করেছি। তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর পেছনে যদি কেউ অবস্থান করে, সেই ক্ষেত্রে আমরা বাহাইন্ড ব্যবহার করতে পারি, রাইট। আচ্ছা, সামনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে বিলো। বিলো কি, কোনো ব্যক্তি বা বস্তুর গুণগত মানের চেয়ে কম বা আদর্শ পরিমাণের চেয়ে যদি কম হয়, তাহলে বিলো হতে পারে। যেরকম ধরো হিজ ওয়ার্কিং কোয়ালিটি ইজ বিলো এভারেজ, মানে এভারেজ গড়ের চেয়ে কম, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড গড় বা আদর্শ পরিমাণ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এর থেকে যদি কম হয়। ধরো তোমার মা তোমাকে বললো আজকে খাবারটা কেমন হয়েছে, তুমি দেখলে যে লবণটা একটু কম হয়েছে, তাহলে লবণ যেটা হওয়ার কথা ছিল, যেটা হলে তোমার কাছে খাবারটা আরও টেস্ট লাগতো, সেটা থেকে কি হয়েছে, কম হয়েছে, তখন তুমি কি বলবা, বলবা হচ্ছে বিলো। কি বলবা, বলবা হচ্ছে বিলো। আমরা কিন্তু এখানেও সেটাই ব্যবহার করেছি, যে তার কার্যক্ষমতা গড়ের চেয়ে কম। আশা করি বুঝতে পারছি, রাইট। সামনের দিকে যাচ্ছি, দেখো এইটা হচ্ছে কোনো পদমর্যাদা বা গুরুত্বের ক্ষেত্রে কারোর চেয়ে কম বোঝাতে বিলো ব্যবহার করা হয়। যেমন ধরো আ পুলিশ সার্জেন্ট ইজ বিলো আ পুলিশ ইন্সপেক্টর, মানে ধরো পুলিশের তো অনেকগুলো পদবি আছে, কোনো পদবি সিনিয়র, কোনো পদবি জুনিয়র, সেই সিনিয়রিটি জুনিয়রিটির একটা ক্রমও আছে, ক্রম। হ্যাঁ, যেমন ধরো আমি যদি লেকচারার হিসেবে কোনো একটা প্রতিষ্ঠানে জয়েন করি, আমার সিনিয়ররা কি হবেন, টিচার হবেন, অ্যাসিস্ট্যান্ট টিচার হবেন, সেখানে অ্যাসোসিয়েট প্রফেসর থাকতে পারেন, প্রফেসর থাকতে পারেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকতে পারেন। এই যে আমার থেকে ওনারা সিনিয়র, তাহলে আমার পদমর্যাদা ওনাদের থেকে কম। সিনিয়রিটি জুনিয়রিটি, ক্লাস 9 ক্লাস 10 থেকে ছোট, ক্লাস 8 ক্লাস 10 এবং 9 থেকে ছোট, ক্লাস 7 ক্লাস 10 9 এবং 8 থেকে ছোট, রাইট। এই যে একটা ক্রম, এই ক্রম বোঝাতে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, বিলো ব্যবহার করতে পারি। যেরকম দ্য পুলিশ সার্জেন্ট ইজ বিলো আ পুলিশ ইন্সপেক্টর, তাহলে ক্লাস 7 ইজ বিলো ইজ ক্লাস 8, হ্যাঁ, দ্য ক্লাস 7 ইজ বিলো ক্লাস 8। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স, অফ টপ হবে না, আমি দ্যাট ওয়াজ স্লিপ অফ টাং। এনিওয়ে, তাহলে পদমর্যাদা বা ক্রমানুসার বোঝাতে আমরা বিলো ব্যবহার করতে পারি, যদি সেটা নিচ্চ পদস্থ হয়। এরপরে কি আছে, বিসাইডস বা বাসাইডস, যেটা তুমি বলো, উচ্চারণ দুই ক্ষেত্রে হতে পারে। আমি বিসাইডস বলি, কেউ যদি কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে বাসাইডস উচ্চারণ করে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ বিহাইন্ড এটা উচ্চারণটা আবার অনেকে করে না, বাহাইন্ড করে, সেক্ষেত্রে বিসাইড ও বাসাইড হতে পারে, বাট বিসাইডটাই সবচেয়ে স্ট্যান্ডার্ড ইংলিশ। যাই হোক, বিসাইড কোনো ব্যক্তি বা বস্তু, প্রাণী ছাড়াও বা অন্যদের বোঝাতে আমরা বিসাইডস ব্যবহার করতে পারি। যেরকম কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী ছাড়া অন্যদের বোঝাতে, যেরকম উই হ্যাভ লট অফ থিংস ইন কমন বিসাইডস মিউজিক, আমাদের মধ্যে সঙ্গীত ছাড়াও আরও অনেক কিছুর কমন আছে, অনেক কিছু মিল আছে। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন ধরো আই হ্যাভ আ রেড পেন বিসাইডস ব্ল্যাক পেনস, মানে আমার কাছে অনেকগুলো কালো কলম আছে, এছাড়াও বিসাইডস কি আছে, আমার কাছে একটা রেড পেন আছে, রাইট। তার মানে কিছু জিনিস আছে, সেটা ব্যতি রেখে যদি আরও কিছু থাকে, সেক্ষেত্রে আমরা বিসাইডস ব্যবহার করতে পারি, রাইট। বুঝতে পারছি। এনিওয়ে, সামনের দিকে যাচ্ছি, এটা হচ্ছে বিটুইন।
যেটা একটু আগে বুঝিয়ে আসলাম যে দুটি ব্যক্তি, বস্তু, প্রাণী, সময়, দেশ ইত্যাদির মধ্যে কোনো কাজ ঘটলে সেক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সংখ্যা হতে হবে কত? সংখ্যা হতে হবে হচ্ছে 2। একটু আগে বুঝিয়ে এসেছি যে দুটি ব্যক্তি, 2 যদি হয় তাহলে সেক্ষেত্রে বিটুইন হতে পারে। যেমন মিট মি বিটুইন 2 and 3 PM, মানে এই যে কয়টা কয়টা, 2টা আর 3টা, তাহলে সময়ের সংখ্যা কত? সময়ের সংখ্যা হচ্ছে একটা হলো 2টা, আরেকটা হলো 3টা। 2টা এবং 3টা কয়টা সময়? 2টা সময়। 2টার সময়ের মধ্যে যদি কোনো কিছু ঘটে তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে বিটুইন ব্যবহার করা আছে। আবার ধরো উই ফ্লাই বিটুইন রোম অ্যান্ড প্যারিস টুয়াইস ডেইলি, তাহলে এই যে রোম একটা শহর, প্যারিস আরেকটা শহর, কয়টা শহর নিয়ে কাজ করা হচ্ছে? 2টা শহর। তার মানে 2টা শহর নিয়ে কাজ করলে কি বসবে? বিটুইন। খুব সহজে বললে 2টা জিনিসের মধ্যে যদি কোনো কাজ হয়, 2টা জিনিসের মধ্যে যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? বিটুইন ব্যবহার করতে পারি। একদম সহজ একটা জিনিস, 2টা জিনিসের মধ্যে কাজ হইলে বিটুইন হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বন্ধু বান্ধবকে মেনশন দেবো। ক্লাসের সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা একটু কমছে, যেটা আমার খুব একটা ভালো লাগছে না, বিকজ আই ডোন্ট লাইক ইট। আমরা একটু চেষ্টা করবো বন্ধু বান্ধবকে মেনশন করে আবার ক্লাসের মধ্যে ধরে নিয়ে আসতে। যারা পালিয়ে গেছে ওদেরকে আবার ধরে নিয়ে আসবো, অথবা যারা এখনো ঘুমিয়ে আছে তাদেরকে ডেকে নিয়ে আসবো, বাড়ি বাড়ি গিয়ে না অবশ্যই মেনশন করে মেনশন করে ডেকে নিয়ে আসবো, যেন ক্লাসের মধ্যে তারা জয়েন করে। অ্যান্ড অবভিয়াসলি যারা এখনো শেয়ার দিইনি তারা একটু শেয়ার করে দিব, রাইট? আচ্ছা, সামনের দিকে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে বাট। বাট কখন বসে? কোনো কিছু বা কোনো ব্যক্তি ব্যতীত কোনো কাজ করা অথবা না করা বোঝাতে বাট বসে। ঠিক আছে? যেরকম এক্সাম্পল দিয়ে বুঝি, উই হ্যাভ নাথিং বাট ট্রাবল উইথ দিস কার, মানে এই গাড়িকে নিয়ে আমাদের বিপদ ছাড়া অন্য কিছু নাই। এই যে নাথিং বাট, তাহলে কি আছে? ট্রাবল আছে, আর কোনো কিছু নাই। তাহলে এই যে একটা জিনিস, এই যে 2টা জিনিস, এই 2টা জিনিসের মধ্যে আমরা কি দ্বারা যুক্ত করলাম? বাট দিয়ে। কেন? কারণ কোনো কিছু ব্যতীত যদি অন্য কিছু বোঝায় তাহলে কি হয়? বাট হয়। তাহলে নাথিং বাট, এটা ছাড়া, 1 নাম্বার জিনিস ছাড়া 2 নাম্বার জিনিস, একটা ছাড়া আরেকটা বোঝাতে বাট ব্যবহার করা হয়। 2 নাম্বার এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবো, সেকেন্ড এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার হবো। সেটা কি? সেটা হচ্ছে হু উইল ডু দিস ওয়ার্ক বাট রাইসা। হু উইল ডু দিস ওয়ার্ক বাট রাইসা। এখানে দেখো আমরা দুইজনের মধ্যে বুঝাচ্ছি, সেটা হচ্ছে একজন হচ্ছে হু, কে, আরেকজন হচ্ছে রাইসা। তাহলে রাইসা ছাড়া আর কে করবে এই কাজটা? তাহলে একটা জিনিস ছাড়া আরেকটা জিনিস যদি বোঝায় সেক্ষেত্রে আমরা বাট ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে বাটের অর্থ দ্বারাই হচ্ছে ছাড়া অথবা ব্যতীত। ছাড়া অথবা ব্যতীত, এটা বোঝাতে আমরা বাট ব্যবহার করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা জিনিস, রাইট? ওকে, সামনের দিকে যাচ্ছি। দেখো এখানে কি আছে? বাই। বাই কখন ব্যবহার করা হয়? কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে বাই বসে। কোনো ব্যক্তি অথবা বস্তুর পাশে, সাইডে বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন ধরো এখানে আছে দ্য টেলিফোন ইজ বাই দ্য উইন্ডো, মানে টেলিফোনের অবস্থান কোথায়? জানালার পাশে। টেলিফোনের অবস্থানটা কোথায়? জানালার পাশে। তাহলে জানালার পাশে টেলিফোন আছে বোঝাতে, কোনো বস্তুর পাশে আরেকটা বস্তু আছে বোঝাতে আমরা বাই ব্যবহার করি। এখানেও আমরা ঠিক একই কাজটাই করেছি, রাইট? এখানে যদি আমার পাশে কেউ একজন দাঁড়ায় থাকতো তাহলে আমরা বলতাম দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং বাই নাসির তামজিদ। এনিওয়ে, আশা করি বুঝতে পেরেছি, পাশে বোঝাতে বাই বসে। এরপরে দেখো বাইয়ের আরেকটা কাজ আছে, কোনো ব্যক্তি বা বস্তু অতিক্রম করে যাওয়াকে বোঝাতে আমরা বাই হতে পারি। যেরকম হি ওয়াকড বাই মি উইদাউট স্পিকিং, সে আমাকে অতিক্রম করলো, সে আমার পাশ দিয়ে হেঁটে চলে গেল আমার সাথে কথা না বলেই, আমি মাইন্ড করলাম। সেটা এখানে বলা নাই, বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, এনিওয়ে, সেটা হচ্ছে হি ওয়াকড বাই মি উইদাউট স্পিকিং। এই যে কেউ একজন আমাকে অতিক্রম করলো, কেউ একজন আমাকে কি করলো? অতিক্রম করলো। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? বাই ব্যবহার করতে পারি। যেমন ধরো তুমি কার চালাচ্ছ, তোমাকে আরেকটা কার অতিক্রম করে চলে গেল, তাহলে তুমি কি বলবা? দ্য কার জাস্ট ক্রসড বাই মি, আমাকে ক্রস করে চলে গেল, রাইট? একটা জিনিস, একটা বস্তুকে অতিক্রম করলে তখন আমরা বাই ব্যবহার করতে পারি। পেছন থেকে সামনের দিকে অতিক্রম করা, মানে যাওয়ার ব্যাপারটাকে অতিক্রম করা বোঝায়, রাইট? আশা করি বুঝতে পেরেছি। সামনের দিকে যাব, এখানে আরেকটা প্রিপোজিশনের কাজ আছে, সেটা হচ্ছে বাই। বাইয়ের আরেকটা কাজ, সেটা হচ্ছে কোনো ব্যক্তির পেশা অথবা অন্য স্থান বোঝাতে আমরা বাই ব্যবহার করি। যেরকম হি ইজ এ জার্মান বাই বার্থ। বাই বার্থ এখানে হবে হচ্ছে জন্মস্থান। হ্যাঁ, জন্মস্থান, এটা অন্য স্থান লেখা আছে, হবে হচ্ছে জন্মস্থান। কোনো ব্যক্তির পেশা অথবা জন্মস্থান বোঝাতে বাই হয়। যেরকম হি ইজ এ জার্মান বাই বার্থ। আবার আমি এরকম বলতে পারি যে হি
ইজ আ টিচার, হি ইজ আ টিচার ড্যাশ প্রফেশন, হি ইজ আ টিচার ড্যাশ প্রফেশন, মানে সে পেশাগতভাবে একজন শিক্ষক। তাহলে জন্মস্থান বোঝাতে কিভাবে বাই হয় এটা তো আমরা প্রথম এক্সাম্পলে দেখেই আসলাম, হি ইজ জার্মান বাই বার্থ। আবার এখানে আমরা দ্বিতীয় এক্সাম্পলে দেখবো যে পেশা, প্রফেশনে যদি থাকে, এই যে পেশা, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা বাই ব্যবহার করতে পারি, রাইট? খুব মজার জিনিস না, সহজ জিনিস না, ইন্টারেস্টিং। ওকে, সো আমরা সামনের দিকে যাব। এখানে যেটা আছে সেটা হচ্ছে বাইয়ের আরেকটা নাম, সেটা হচ্ছে কারো নামে শপথ করা অর্থে আমরা বাই ব্যবহার করতে পারি। কারো নামে শপথ করা অর্থে, যেরকম আই সোয়ার বাই অলমাইটি আল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করলাম, আল্লাহর নামে আমি শপথ করলাম। এই যে আল্লাহর নামে, কারো নামে শপথ করা, এই যে আমরা এখানে বাই ব্যবহার করেছি, বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা জিনিস শর্টকাটে মনে রাখবা, সেটা হচ্ছে সোয়ার থাকলে সবসময় বাই হয়। প্রমিস, সোয়ার, এটা থাকলে সবসময় বাই হয়। যেখানে সোয়ার সেখানেই বাই, রাইট? যেখানে সোয়ার সেখানেই বাই, এটা হচ্ছে সবচাইতে সহজ মনে রাখার উপায়। আচ্ছা, সামনের দিকে যাব। এইখানে দেখো কি আছে, বিয়ন্ড। বিয়ন্ড মানে কি? বিয়ন্ড মানে হচ্ছে বেশি। আমরা দেখেছিলাম না, যদি কম হয় তাহলে কি হয়, কম হইলে বিলো হয়, আর যদি বেশি হয় তাহলে কি হবে, তাহলে হয় হচ্ছে বিয়ন্ড। কম হইলে বিলো, বেশি হইলে বিয়ন্ড। যেরকম আওয়ার সাকসেস ওয়াজ ফার বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, আমাদের আশার চেয়ে আমাদের সাফল্য অনেক বেশি। এই যে আশার থেকে বেশি যদি বুঝায় তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে বিয়ন্ড। যদি আশার থেকে কম বুঝাইতো, কথার কথা যদি কম বুঝাইতো, সেক্ষেত্রে কিন্তু হইতে হচ্ছে কি, বিলো, রাইট? তাহলে কম বুঝাইলে বিলো, বেশি বুঝাইলে বিয়ন্ড। একদম সহজ একটা জিনিস। যদি তুমি বিলো বুঝে আসো তাহলে বিয়ন্ড বুঝতে কোনো ধরনের কোনো সমস্যাই হওয়ার কথা না। একদম ইন্টারেস্টিং একটা জিনিস। সামনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখো দেওয়া আছে যে কোনো কিছুর সাধ্যের বাইরে বোঝাতেও বিয়ন্ড ব্যবহার করা হয়। সাধ্যের বাইরে, যেরকম দ্য বাইসাইকেল ইজ বিয়ন্ড রিপেয়ার, মানে ওই বাইসাইকেলটাকে আর ঠিক করা সম্ভব না, এটা সাধ্যের বাইরে। ওইটা ঠিক করতে করতে তোমার মানে জীবনটা একদম মানে যন্ত্রণায় পরিপূর্ণ হয়ে গেছে, বারবার শুধু সাইকেলটা নষ্টই হয়, তো তুমি বলতেছো বিয়ন্ড রিপেয়ার, এটা ঠিক করানো যাচ্ছে না, তোমার সাধ্যের বাইরে এই সাইকেলটাকে ঠিক করানো। এই যে সাধ্যের বাইরে কোনো কিছু, সাধ্যের বাইরে, এই ব্যাপারটাকে বোঝাতে আমরা কি ব্যবহার করলাম, আমরা ব্যবহার করলাম হচ্ছে বিয়ন্ড। এরপরে দেখা যাচ্ছে ডিউরিং। ডিউরিং মানে কি, কোনো সময় ধরে অথবা সময়ের পুরোটা বোঝালে ডিউরিং হয়ে থাকে। কোনো একটা সময় ধরে অথবা কোনো একটা সময় ধরে, সময়ের পুরোটা সময় ধরেই ক্লাস হচ্ছে। যেরকম ধরো 4টা থেকে এখন বাজে 5:16, এই পুরোটা সময় ধরেই আমাদের ক্লাস হচ্ছে, একটা সময় ধরে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিউরিং। যেরকম মেনি পিপল বিকেম মার্টার্স ডিউরিং আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, মানে আমাদের মুক্তিযুদ্ধে মেনি পিপল, অনেক মানুষ শহীদ হয়েছিলেন। মার্টার্স বানানটা দেখে নিবা, এটা হচ্ছে শহীদ। যদি কেউ না জেনে থাকো আজকেই বানানটা ভালো করে দেখে নাও, অথবা অনেকেই আছো যারা বানানটা ভুলে যাও, তারা একটু ভালো করে দেখে নিও। MARTYRS, মার্টার্স। এটা আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করতে প্রয়োজন হতে পারে, বিশেষ করে অনেক সময় আমাদের দেশপ্রেম ঘেঁষা অনেক প্যারাগ্রাফ অথবা হতে পারে কোনো কম্পোজিশন, এটা রিটেন পার্টে চলে আসে, তখন এই মার্টার শব্দটাকে ব্যবহার করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে বসি, এটা করা যাবে না, রাইট? আচ্ছা, তাহলে এই যে ডিউরিং, এই শব্দটাকে আমরা কোথায় ব্যবহার করলাম, এই যে মুক্তিযুদ্ধর সময়টা জুড়ে বা মুক্তিযুদ্ধের সময় ধরে, পুরোটা সময় ধরেই অনেক মানুষ কিন্তু শহীদ হয়েছিলেন, সেটাকে আমরা ডিউরিং দিয়ে ব্যাখ্যা করলাম, রাইট? আচ্ছা, এরপরে দেখো এখানে আছে ইন। বড় স্থান কিংবা দেশের মধ্যে ইন বুঝে, যেরকম হি লিভস ইন আমেরিকা। হি লিভস ইন আমেরিকা, অনেক বড় দেশ কিংবা অনেক বড় স্থান, সেক্ষেত্রে ইন বসতে পারে। এক্ষেত্রে আবার তোমার অ্যাট দিলে কিন্তু হবে না। কিন্তু তুমি যদি কোনোভাবে দিয়ে দাও হি লিভস অ্যাট আমেরিকা, তারপরেও সেন্টেন্সটা হবে, কাটবে না, কিন্তু ইন দেওয়াটা বেটার। আশা করি বুঝতে পারছি। যেহেতু আমেরিকা অনেকগুলো স্টেটের আন্ডারে, আমেরিকাকে নিয়ে অনেক ঝামেলা আছে। হ্যাঁ, আমেরিকা প্রথমত একটা কম্বাইন্ড কান্ট্রি, ওখানে অনেকগুলো স্টেট আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আবার ধরো UAE, ইউনাইটেড আরব এমিরেটস, আবার ধরো সোভিয়েত ইউনিয়ন। এই সমস্ত দেশ নিয়ে ইংরেজি গ্রামারে বেশ কিছু জটিলতা ঝামেলা আছে, এগুলো আমরা আর্টিকেলের ক্ষেত্রেও ফেস করি, প্রিপোজিশনের ক্ষেত্রেও ফেস করি, আস্তে আস্তে আমরা শিখবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সপ্তাহ, মাস, বছরের। হ্যাঁ, একবার বোঝালে বছরে একবার হয়, সপ্তাহে একবার হয়, মাসে একবার হয়, বছরে একবার হয়। যদি এরকম কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। যেরকম হি কামস হিয়ার ইন আ উইক, সে সপ্তাহে একদিন এখানে আসে বা একবার এখানে আসে। হি কামস হিয়ার ওয়ান্স ইন আ
আ উইক, অথবা হি কামস হিয়ার ইন আ উইক। ওয়ান্স দিলেও হচ্ছে, না দিলেও হচ্ছে, বোঝাই যাচ্ছে যেহেতু ইন বসছে তার মানে সে একবারই আসে, রাইট? আশা করি বুঝতে পারছি। সামনের দিকে আগাবো, সেটা হচ্ছে দেখো বিষয় বা ভাষার নামের পূর্বে ইন হয়, যেরকম হি স্পিক্স ইন ইংলিশ, এই যে ইংরেজি একটা ভাষা, ভাষার নামের পূর্বে দেখো ইন বসছে, ভাষার নামের পূর্বে ইন হয়। বিষয়ের নামের পূর্বে ইন হয়, যেরকম আই স্টাডি ইন ইংলিশ, আমি ইংরেজিতে পড়াশোনা করি। আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে ভাষায় কথা বলি, রাইট? খুবই মজার একটা জিনিস, সেটা হচ্ছে খুব সহজ, বিষয় অথবা ভাষার আগে কি বসে? ইন বসে, একদম সহজ জিনিস। সামনের দিকে ইনটু, কোনো স্থানে গতি নিয়ে কাজ করা অথবা প্রবেশ করা বোঝাতে ইনটু হয়। এটা আমরা কিন্তু ক্লাসের একেবারে শুরুতেও পড়ে এসেছি। হি ডাইভড ইনটু দ্য ওয়াটার, সে ছিল পানির বাইরে, সে পানির বাইরে ছিল, ডাইভ দিয়ে পানির ভেতরে চলে গেল, ইনটু ব্যবহার করলাম। আবার হি থ্রিউ দি লেটার ইনটু দ্য ফায়ার, এই লেটারটা, চিঠিটা ছিল হচ্ছে আগুনের বাইরে, সে আগুনের ভেতরে দিয়ে দিল, থ্রিউ, ছুঁড়ে মারলো আগুনের ভেতরে, ছিল বাইরে গেল এখন ভেতরে, এই যে বাইরে থেকে ভেতরের মুভমেন্ট আমরা ব্যবহার করলাম ইনটু। এটা চিত্র দিয়েও তোমাদেরকে বোঝানো হয়েছে, সো আশা করি এইখানে বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। এরপর হচ্ছে ইনটুর আরেকটা দেওয়া আছে, সেটা হচ্ছে রূপান্তরিত হওয়া অথবা করা বোঝাতে ইনটু হয়। যেরকম ধরো দ্য ফ্রুট ক্যান বি টার্নড ইনটু জ্যাম, ফ্রুটকে আচার তৈরি করা, জ্যাম তৈরি করা। জ্যাম তোমরা জানো যে আমরা বাটার জ্যাম খাই, হ্যাঁ, জ্যাম তৈরি করা। এই যে আমরা কি ফ্রুট থেকে জ্যাম তৈরি করলাম, তাহলে ফ্রুটটা রূপান্তরিত হয়ে জ্যাম হয়ে গেল। অথবা আমি বলতে পারি এরকমভাবে যে আমরা একটা কাগজ দিয়ে একটা প্লেন বানালাম, ঠিক আছে? ধরো একটা কাগজ দিয়ে একটা প্লেন বানালাম এরকম, তাহলে কাগজটা ছিল এরকম টান টান, সেটাকে আমরা রূপান্তর করে একটা অ্যারোপ্লেন বা প্লেন তৈরি করলাম। তাহলে সেই ক্ষেত্রে এই যে একটা পরিবর্তন, কাগজ থেকে প্লেনে পরিবর্তন, অথবা এই ফ্রুট থেকে জ্যামে পরিবর্তন, আচারে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা ইনটু দিয়ে প্রকাশ করতে পারি। ছিল এক জিনিস, হলো আরেক জিনিস, ছিল এক জিনিস, হলো আরেক জিনিস, এই বিষয়টাকে আমরা ইনটু দিয়ে প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের জন্য বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, রাইট? সামনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে ইনটুর আরেকটা ব্যবহার, কোনো সংখ্যার ভাগ হয়ে যাওয়া অর্থে ইনটু হয়। যেরকম দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, তারা আগে একসাথে ছিল, এখন তারা হয়ে গেছে 5টা গ্রুপ। তাহলে এই যে ভাগ হয়ে যাওয়া এই বিষয়টা বোঝাতে আমরা ইনটু ব্যবহার করতে পারি। দেখো আমরা ইনটু ব্যবহার করেছি, দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, ভাগ হয়ে যাওয়া বোঝাতে ইনটু ব্যবহার করা যায়। খুবই সহজ একটা জিনিস, ছিল 1 হয়ে গেল 5, একসাথে ছিল, তারা ভাগ হয়ে গেল ইনটু। স্প্লিট হয়ে যাওয়া, ভাগ হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করতে পারি, ঠিক আছে? এবার সামনের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে অন, বিয়ের আগে অন ব্যবহার, বিষয়ের আগে, সরি বিয়ে হয়ে গেছে, বিষয়ের আগে, সরি ফর দ্য মিসপ্রোনাউন্সিয়েশন, বিষয়ের আগে অন ব্যবহৃত হয়। যেরকম হচ্ছে হি কেপ্ট এ স্পিচ অন ডেমোক্রেসি, সে ডেমোক্রেসি নামক বিষয়ের পূর্বে, ডেমোক্রেসির উপরে যখন সে বক্তৃতা দেওয়া শুরু করলো, মানে ডেমোক্রেসি নামক বিষয়ের উপরে যখন সে বক্তৃতা দেওয়া শুরু করলো, তখন আমরা প্রিপোজিশন ব্যবহার করলাম হচ্ছে অন। খুবই সহজ একটা জিনিস, মজার একটা জিনিস। এনিওয়ে, এখন আবার কেউ আমের সাথে মেলাতে যেও না, যেটা হয়েছে সেটা হয়েছে, জো হুয়া সো হো গায়া, ওইটা নিয়ে আর কথা হবে না, কথা হবে হচ্ছে বিষয় নিয়ে, ঠিক আছে? তো বিষয়ে কি আছে, বিষয়ের আগে অন ব্যবহার করা হয়। কেপ্ট এ স্পিচ অন ডেমোক্রেসি, এই যে বিষয়ের আগে আমরা অন ব্যবহার করেছি, কেপ্ট এ স্পিচ অন ডেমোক্রেসি। তুমি একটা কোন বিষয়ে তুমি প্যারাগ্রাফ লিখবা, রাইট আ প্যারাগ্রাফ অন, ওই যে বিষয়টা, ধরো অন ট্রাফিক জ্যাম, অথবা অন হতে পারে অন মাদারল্যান্ড, রাইট, অন লিবারেশন ওয়ার, কোনো একটা বিষয়ের উপরে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলতেছে। সো কোনো একটা বিষয়ের উপরে তোমাকে লিখতে বলা হলে, তুমি লিখতে গেলে, বক্তৃতা দিতে বলা হলে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা হচ্ছে এই অন ব্যবহার করতে পারি। সামনের দিকে আগালে আমরা অনের আরেকটা ব্যবহার দেখবো, সেটা হচ্ছে সম্পর্ক বোঝাতে অন ব্যবহৃত হয়। যেরকম আই এম নট অন গুড টার্মস উইথ হিম, আই এম নট অন গুড টার্মস উইথ হিম, মানে তার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক নাই। সো সম্পর্ক ভালো হোক অথবা খারাপ হোক সেটা বিষয় না, সম্পর্ক বোঝাতে, ভালো হোক খারাপ হোক, দ্যাটস নট দ্য কেস। দ্য কেস ইজ সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্কর প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। এখানে এরকম হতে পারতো আই অ্যাম অন গুড টার্মস উইথ হিম,
এরকম হতে পারতো, সেক্ষেত্রে ভালো সম্পর্ক বোঝাতো, এখন বোঝাচ্ছে খারাপ, সেটা আলাদা বিষয়। যাই হোক, ওকে, সামনের দিকে আগাচ্ছি। দেখো, পায়ে হেঁটে, পায়ে হেঁটে এই অভিব্যক্তিটির পূর্বে অন বসে, যেরকম হি গোজ টু কলেজ অন ফুট, সে পায়ে হেঁটে, পায়ে হেঁটে সে কলেজে যায়। তাহলে পায়ে হাঁটার পূর্বে কিন্তু আমরা এখানে অন ব্যবহার করেছি। যদি রিক্সায় চড়তো তাহলে কিন্তু অন ব্যবহার করতাম না। উৎসব অনুষ্ঠানের নামের পূর্বে অন বসে, যেরকম দ্য মুসলিমস গো টু মস্ক অন ঈদ, এই যে ওখানে আমরা গোর পরে টু ব্যবহার করেছি, কারণ মসজিদে যাওয়া বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে উৎসব, এই উৎসবের পূর্বে অন বসে, অনুষ্ঠানের পূর্বেও অন বসে। যেরকম আমি যদি এখানে ঈদ না হয়ে যে কোনো অনুষ্ঠানকেই রাখতাম, যে কোনো অনুষ্ঠান, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এখানে অন ব্যবহার করতে হতো, রাইট? আশা করি সবাই বুঝতে পারছি। সামনের দিকে যাচ্ছি, এখানে অফ আছে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া বোঝাতে অফ হয়, যেরকম আমরা দেখেছিলাম হি ফেল অফ দ্য লিডার, হ্যাঁ, সে মানে মই থেকে পড়ে গেছে, ফেল অফ দ্য ল্যাডার, মই থেকে পড়ে গেছে, এই ধরনের বিষয় বোঝাতে আমরা অফ ও ডাবল এফ ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে আমি এর আগে বলেও দিয়েছি, আবার মনে করাই দিচ্ছি, এখানে কিন্তু কোনোভাবেই ও এফ বসবে না, কোনোভাবেই না, এখানে হবে হচ্ছে ও ডাবল এফ, এটা মাথায় রাখবা, ঠিক আছে? পরবর্তীতে অফ এর আরেকটা ব্যবহার দেওয়া আছে, কোনো কিছু সরিয়ে নেওয়া অর্থে কিন্তু আমরা অফ ব্যবহার করতে পারি। যেরকম ইউ নিড টু টেক দ্য টপ অফ দি বটল, দ্য টপ অফ দি বটল, বটলের উপর একটা ক্যাপ থাকে না, বটল ক্যাপ, বোতলের মুখা, এই মুখাটা কি করি আমরা বোতল থেকে খুলে সরাই নেই। মুখা যদি লাগানো থাকে তাহলে কি আমি পানি খেতে পারবো? পারবো না, আই ক্যান নট। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? বোতলের মুখাটা ঘুরায় খুলে তারপর সরাই নিতে হবে। একটা জায়গা থেকে যখন আমি সরাই নিলাম তখন কিন্তু সেটা অফ হয়ে যাচ্ছে, যেরকম টপ অফ দ্য বটল। এখন দেখো, এরকমও হতে পারে যে তুমি তোমার পা থেকে মোজা খুলতে চাও, সেরকম সেক্ষেত্রে হবে হচ্ছে টেক অফ দি সক্স। তুমি দেখা যাচ্ছে তোমার হাতে একটা ঘড়ি আছে, রিস্ট ওয়াচ যেটাকে আমরা বলে থাকি, তুমি ঘড়িটা খুলতে চাও, তাহলে টেক অফ, হ্যাঁ, এরকম হতে পারে, ও ডাবল এফ। এরপর হচ্ছে টিল আনটিল, সময় পর্যন্ত, বার পর্যন্ত, মাস পর্যন্ত, একটা সময় পর্যন্ত যদি বোঝে তাহলে টিল আনটিল হতে পারে। যেরকম হি উইল স্টে হিয়ার আনটিল সানডে, এই যে সানডে হচ্ছে একটা সময় দেওয়া আছে, এই সময় পর্যন্ত বোঝাতে আমরা টিল অথবা আনটিল ব্যবহার করতে পারি। নির্দিষ্ট একটা দিন হতে পারে, মাস হতে পারে, বছর হতে পারে, যেটাই হোক, মাস বছর সবই তো সময়, সময়ের আগে বোঝাতে টিল অথবা আনটিল হতে পারে, রাইট? সামনের দিকে যাচ্ছি, টুয়ার্ডস, কোনো নিকট সাফল্যের দিকে যাওয়া বোঝাতে টুয়ার্ডস হতে পারে। যেরকম দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস পলিটিক্যাল সাকসেস, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস পলিটিক্যাল সাকসেস। এই যে সাফল্যের দিকে বা কোনো নিকট সাফল্যের দিকে, পলিটিক্যাল সাকসেস, এই সাকসেস কথাটা থাকলেই আমরা টুয়ার্ডস দিতে পারি। এনিওয়ে, সামনের দিকে যাচ্ছি, আপ, কোনো কিছুর উপর পর্যন্ত বুঝালে আপ হয়। যেরকম দ্য ভিলেজ ইজ ফার্দার আপ দি হিলস, হ্যাঁ, পাহাড়ের উপরে গ্রাম, তাহলে কোনো কিছুর উপর পর্যন্ত, পাহাড়ের উপর পর্যন্ত গ্রাম, আমরা এখানে কি ব্যবহার করেছি? আমরা আপ ব্যবহার করেছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপন, কোনো কিছুর ওপরে ভিত্তি করে বোঝাতে। যেরকম দ্য ডিসিশন ওয়াজ বেসড অন অথবা আপন টু কনসিডারেশনস, এই কনসিডারেশন, দুইটা কনসিডারেশনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে কোনো কিছুর ওপরে ভিত্তি করে যদি কিছু করা হয়, যেরকম এখানে দুইটা কনসিডারেশনের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা অন অথবা আপন ব্যবহার করতে পারি, রাইট? আশা করি বুঝতে পারছি। সামনের দিকে চলে যাব, আন্ডার, কোনো কিছুর নিচে অবস্থান। দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি, এটা নতুন করে বোঝানোর কিছু নাই, গাছের নিচে অবস্থান করতেছে, আন্ডার হয়ে গেছে, ঠিক আছে? আর একটু সামনের দিকে যাব, কারো চেয়ে বয়সে ছোট হলে অথবা আয়ের দিক থেকে কম হলেও আন্ডার হতে পারে। যেরকম হি ইজ আন্ডার 18, তার বয়স 18 থেকে কম। আবার হি আর্নস আন্ডার 50,000 টাকা, তার ইনকাম 15,000 টাকার নিচে, আন্ডার 15,000 টাকা, 15,000 টাকার নিচে, রাইট? আমি বেশিক্ষণ ক্লাস নেবো না, সামনে আমাদের সময় তোমরা অবশ্যই পাবা। আমি ক্লাসটা শেষ করবো, এখনই শেষ করবো, একটু পরে শেষ করবো, বেশিক্ষণ সময় নিব না। দেখো, তারপরে আছে কোনো কিছু নিয়ন্ত্রণে বা অধীনে বোঝাতে আন্ডার হতে পারে। যেরকম আই ওয়ার্ক আন্ডার আ ডিরেক্টর, আমি ডিরেক্টরের অধীনে কাজ করি, ডিরেক্টরের নিয়ন্ত্রণে কাজ করি, ডিরেক্টর আমাকে যা বলে আমি তাই শুনি, তাহলে আন্ডার। অথবা দ্য হোটেল ইজ আন্ডার কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের অধীনে আছে, এখনও বানানো হচ্ছে। কনস্ট্রাকশন থাকলেই ওটাকে আন্ডার করে দিবা, ঠিক আছে? সহজ জিনিস, আন্ডার কনস্ট্রাকশন, এটা একটা ফ্রেজ। কনস্ট্রাকশন এখনো বানানো হয় নাই, যে বিল্ডিংটা বানানো চলছে, বানানোর কাজ যে বিল্ডিংয়ের ক্ষেত্রে চলছে, সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করতে পারি। এরপরে আছে উইথ, কোনো বৈশিষ্ট্য উল্লেখ করতে উইথ হয়। যেরকম ডু ইউ নো দ্য গার্ল উইথ দ্য রেড হেয়ার, মেয়েটার বৈশিষ্ট্য কি? লাল চুল,
তো ডু ইউ নো দি গার্ল উইথ দ্য রেড হেয়ার, বৈশিষ্ট্য বোঝাচ্ছি আমি, উইথ হয়ে গেছে, উইথ দেখতে পাচ্ছি। এবার দেখো সামনের দিকে গেলে আবার উইথের আছে, দ্বারা দিয়া কর্তৃক, এই ক্ষেত্রে আবার উইথ হয়, যেরকম কাট দ্য রোপ উইথ এ নাইফ, নাইফ দ্বারা, নাইফ দিয়ে, নাইফ কর্তৃক গাছটা কাটো, কাট দি রোপ গাছ না, এটা হচ্ছে দড়ি, রোপ উইথ দি নাইফ, কোনো ইকুইপমেন্ট ব্যবহার করে কোনো কাজ করার ক্ষেত্রে উইথ হয়, এভাবেও ব্যাখ্যা করা যায়। এরপর আছে হচ্ছে উইদিন, কোনো সময়ের মধ্যে, সীমানার মধ্যে, সুযোগের মধ্যে বোঝাতে, সুযোগের মধ্যে, সীমানার মধ্যে, সময়ের মধ্যে, এরকম বোঝাতে উইদিন ব্যবহার করা হয়। যেরকম ইউ শুড গেট দি অ্যান্সার উইদিন 7 days, 7 দিনের ভেতরে তুমি অ্যান্সার পাবা। হি হ্যাড আ নাম্বার অফ কোশ্চেন্স উইদিন দি স্কোপ অফ টকিং, কথা বলার মধ্যে, কথা বলার সুযোগের মধ্যে, সুযোগের মধ্যে, সময়ের মধ্যে, সীমানার মধ্যে বোঝাতে উইদিন ব্যবহার করা হয়। ফ্রম টু, সময়কাল নির্ধারণে, একটা সময় থেকে আরেকটা সময়, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এরকম বোঝাতে আমরা ফ্রম টু ব্যবহার করতে পারি। যেরকম আই ওয়েন্ট ফ্রম লন্ডন টু কানাডা, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, দেখো ফ্রম হয়ে গেছে। হি ওয়ার্কস ফ্রম ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা, ডন মানে সকাল, ডাস্ক মানে সন্ধ্যা, তাহলে ফ্রম সকাল টু সন্ধ্যা, একটা জায়গা থেকে আরেকটা জায়গা, একটা সময় থেকে আরেকটা সময় আমরা ফ্রম টু ব্যবহার করি, রাইট। এরপরে দেখো অফ, সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে র অথবা এর ব্যবহার করা হয়। যেরকম জোহান ওয়াজ আ স্টুডেন্ট অফ সায়েন্স ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট কলেজ, তাহলে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে র অথবা এর, তাহলে কি সায়েন্স ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট কলেজের র, সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে, তাহলে এই যে গভর্নমেন্ট কলেজের র প্রত্যয় ব্যবহার করতে পাচ্ছি, আমরা এখানে কি ব্যবহার করব, অফ। তাহলে যে সমস্ত জায়গায় আমরা র প্রত্যয় দেখতে পারবো, আমার, তোমার, এই ক্ষেত্রে যখন সম্পর্ক চলে আসবে, ছাত্র শিক্ষক সম্পর্ক হতে পারে, ছাত্রর সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক হতে পারে, আমার বিলঙ্গিং এর কোনো বিষয় হতে পারে, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বয়স অথবা গুণ নির্দেশ করতে অফ হয়। যেরকম হি ইজ আ ম্যান অফ গুড সেন্স, অথবা শি ইজ এ গার্ল অফ 15, এই যে 15 বছর বয়সের সে একজন গার্ল, গার্ল অফ 15। অথবা আমরা এখানে ব্যবহার করছি কি, গুড সেন্স, গুণ ব্যবহার করছি, ম্যান অফ গুড সেন্স, ম্যান অফ গুড সেন্স, এই যে বয়স অথবা এই যে আমাদের গুণ, এক্ষেত্রে আমরা অফ ব্যবহার করতে পারি। এই গেল হচ্ছে আমাদের প্রিপোজিশনের সম্পূর্ণ আলোচনা। এইবার একটা প্রশ্ন আমি কিছু অংশ তোমাদেরকে সলভ করে দেবো, কিন্তু আরো অনেক প্রশ্ন আছে, এগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আগে হোমওয়ার্ক কখন করতে হবে, কিভাবে করে তোমরা জমা দিবা সেটা সম্পর্কে একটু বলে নেই। প্রথমটা আমি করে দেবো, বাকিগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমরা খাতায় লিখে ছবি তুলে, বারবার করে বলছি, খাতায় লিখে ছবি তুলে আমাদের যে গ্রুপটা আছে, যে গ্রুপে আসলে আমাদের আরো অনেক আলোচনা হয় ক্লাসের বাইরেও, গ্রামার ফাউন্ডেশন কোর্সের গ্রুপ, এই গ্রুপে তোমরা সাবমিট করবা ছবি তুলে, ঠিক আছে? গ্রুপে সাবমিট করবা। আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে নিজের প্রোফাইল থেকে আপলোড করে 10 মিনিট স্কুলকে হ্যাশট্যাগ দিতে পারো, অথবা আমাকে ট্যাগ দিতে পারো 10 মিনিট স্কুলের সাথে। সেক্ষেত্রে আমি হোমওয়ার্কটা দেখে নিব হ্যাশট্যাগের মাধ্যমে, সেটা আলাদা বিষয়, বাট গ্রুপে দিলে সবচেয়ে বেটার হয়। এটা হচ্ছে তোমাদের গ্রুপে সাবমিট করবা, গ্রুপ সাবমিট, রাইট, হোমওয়ার্ক করে। আর আমি এখানে একটা করে দিচ্ছি, সবাই একটু আমার সাথে সাথে করবা। বলো প্রথমটা কি হবে, ফার্স্ট কোশ্চেন, প্রথমটা কি হবে? আ গুড বয় ইজ অ্যাকাস্টমড ড্যাশ হার্ড ওয়ার্ক। বলো, আমি অ্যান্সার করার আগে তোমাদেরকে অ্যান্সার করতে হবে, দেখি তোমরা পারো কিনা, কে কত ভালো পারো দেখি। গ্রুপে অ্যাপ্রুভ দেয় না কেন? আচ্ছা, আমি দেখবো যে কেন তোমাকে অ্যাপ্রুভ করতেছে না। সম্ভবত অ্যাপ্রুভ করার কথা এতক্ষণে হয়তো বা হয়ে গেছে, ক্লাস শেষে দেখে নিও। অ্যাকাস্টমডের পরে সব সময় টু হয়, তাহলে দ্য বয়, আ গুড বয় ইজ অ্যাকাস্টমড টু হার্ড ওয়ার্ক। তারপরটা বলো, হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিং। অ্যাডিক্টেডের পরে কি হয়? হি ইজ নট অ্যাডিক্টেড। অ্যাডিক্টেডের ক্ষেত্রে কি হয়? অ্যাডিক্টেডের ক্ষেত্রেও কিন্তু টু হয়। অ্যাডিক্টেডের পরেও কি হবে? টু। অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিংস। তারপরটা, হি ইজ নট অ্যাডভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক। হি ইজ নট অ্যাডভার্স। অ্যাডভার্সের ক্ষেত্রে কি হবে? বলো, 3 নাম্বারটার অ্যান্সার করো। 3 নাম্বারটা অ্যাডভার্স, অ্যাডভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক। অ্যাডভার্স অ্যান্সার করো, দেখি পারো কিনা। অ্যাডভার্সের ক্ষেত্রে আমরা কি অ্যান্সার করি? অ্যাডভার্স, রাইট, আমরা অ্যাডভার্সের ক্ষেত্রেও টু ব্যবহার করি। তাহলে অ্যাডভার্স, হি ইজ নট অ্যাডভার্স টু এনি হার্ড ওয়ার্ক। এখন মনে হতে পারে ভাই সবই টু হচ্ছে, না, এইটা হচ্ছে ক্লিংস অন টু, অথবা এখানে আমরা টু ব্যবহার করতে পারি।
ক্লিংস অন টু। তারপরে সিন্স হি ইজ ইউজড, এখানে কি হবে? ইউজড টু হার্ড ওয়ার্ক। হি ইজ ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, কি হবে? হি ইজ ডাউটফুল, হি ইজ ডাউটফুল, ডাউটফুল অ্যাবাউট হতে পারে, ডাউটফুল অ্যাবাউট হিজ সাকসেস, রাইট? ডাউটফুল উইথও হতে পারে। অ্যাভার্স, 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 আচ্ছা এক্ষেত্রে আবার টু হবে না। হি ইজ নট অ্যাভার্স ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, হি ইজ নট অ্যাভার্স, এখানে উইথ হতে পারে, হি ইজ নট অ্যাভার্স উইথ এনি হার্ড ওয়ার্ক, রাইট। আর ডি নাম্বার যেটা ক্লিংস, এখানে হবে হচ্ছে অন টু। অনেক ক্ষেত্রে তোমরা টু অ্যান্সার হিসেবে দেখতে পারবা, বাট এটা হচ্ছে অন টু অ্যান্সার হবে। ডাউটফুল অ্যাবাউট, এবার হচ্ছে ভেরি মাচ কনসিয়াস অফ হিজ ডিউটিজ, কনসিয়াসনেসের পরে সবসময় অফ বসে। হি ইজ নট বোস্টফুল অফ, বোস্টফুল ড্যাশ হিজ ট্যালেন্টস, বলো এখানে কি হবে? হি ইজ নট বোস্টফুল ড্যাশ হিজ ট্যালেন্টস। এইভাবে অ্যান্সার করলে, ঢালাওভাবে অ্যান্সার করলে ভাইয়া কিন্তু বুঝবে না, ঢালাওভাবে অ্যান্সার করলে কিন্তু ভাইয়া বুঝবে না, ঢালাওভাবে অ্যান্সার করা যাবে না, তোমাদেরকে ধরে ধরে অ্যান্সার করতে হবে। বলো এইচ কি হবে? এইচ বোস্টফুল, বোস্টফুলের পরে কোন প্রিপোজিশনটা হবে? বোস্টফুল, রাইট। বোস্টফুল হবে হচ্ছে অফ, বোস্টফুল অফ হিজ ট্যালেন্টস। হি বিহেভস ওয়েল ড্যাশ অল, আই নাম্বারটা, হি বিহেভস ওয়েল উইথ অল, সবার সাথে সে ভালো ব্যবহার করে। হি অ্যাটেন্ডস ড্যাশ হিজ স্টাডিজ, অ্যাটেন্ডসের পরে সবসময় আমরা টু ব্যবহার করার চেষ্টা করি, অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ। এনিওয়ে, এই গেল হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন। এরপর থেকে আরও অনেক প্রশ্ন দেওয়া আছে, ময়মনসিংহ বোর্ড দেওয়া আছে, এরপর রাজশাহী বোর্ড দেওয়া আছে 2023 সালের, এরপরে হচ্ছে দিনাজপুর বোর্ড দেওয়া আছে, তারপরে হচ্ছে এরপর যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড 2022-23 সেম প্রশ্ন রিপিট হয়েছিল, সেটা দেওয়া আছে। কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড 22-23 সেম প্রশ্ন রিপিট হয়েছিল, সেটা দেওয়া আছে। এবং লাস্টলি সিলেট বোর্ড দেওয়া আছে 2023 সালের, বরিশাল বোর্ড 2023 সালের, এবং এই পর্যন্ত হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা করে তোমরা সবাই সাবমিট করবা, রাইট? সবাই হচ্ছে কিভাবে সাবমিট করবো আমি আরেকবার একটু বলতে থাকি, এখানে আরেকবার একটু লিখে দেই যাতে স্লাইড পরে ক্লাস শেষে তোমাদের আবার মনে পড়ে। হোমওয়ার্কটা হচ্ছে ভাইয়া আপুরা সবাই মিলে বাকি যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করে, ফার্স্টে কি করবা? ফার্স্টে হচ্ছে সলভ করবা। 2 নাম্বারটা হচ্ছে সেইটার খুব ক্লিয়ার করে ছবি তুলবা। 3 নাম্বার হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা, গ্রুপ বানানটাই ভুল হয়ে গেল, এনিওয়ে আমি একটু, এনিওয়ে ওকে, সেটা কি করবে? এটা হচ্ছে তোমরা গ্রুপের মধ্যে ছবি তুলে সাবমিট করবা। সাবমিটের পরে আজকের ক্লাসের ডেট দিও অথবা আমার নাম লিখে দিও, তখন আমি এখান থেকে দেখে নিব যে কে কে সাবমিট করছো। আশা রাখি তোমরা সবাই সাবমিট করবা। কলেজ কি ঢাকায় পড়বো নাকি ভাইয়া কলেজে কি ঢাকায় পড়বো নাকি অনলাইনে বাসা থেকেই পড়তে পারবো? কোন কলেজে তুমি ঢাকায় পড়বা না কোন কলেজে অনলাইনে পড়ায়? আরেকটা মহামারী না আসলে তো সম্ভব না, আই থিঙ্ক সো। সো যারা যারা আমার সাথে যুক্ত ছিলে, এখনো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, এখনো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করব। সবার কাছ থেকে আমি হোমওয়ার্ক আশা করছি। সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ক্লাসে যুক্ত হওয়ার জন্য, টেনমের স্কুলের সাথে থাকার জন্য। যারা যারা নিয়মিত ক্লাস করতে চাও তারা অবশ্যই আমাদের যে ফ্রি কোর্সটা আছে এটাতে সাবস্ক্রাইব করবা, এবং অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে এটাতে জয়েন করবা, রাইট? স্লাইড গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন ফর জয়নিং আস লাইভ। আল্লাহ হাফেজ।